শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আমাদের আলোচনা। কা এনপিআর, এনআরসি এবং নাগরিকত্ব নিয়ে চরম বিভ্রান্তি। অনুষ্ঠানের শুরুতে আমরা শোক জ্ঞাপন করছি আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি তার মহাপরিনির্বাণ ঘটেছে। সেই রাষ্ট্রপতির শোকার্ত পরিবারের পাশে থেকে আমরা শোক জ্ঞাপন করছি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতির আঙিনায় সেবা করেছেন। বিতর্ক থাকলেও বাংলার পক্ষ থেকে একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং বাংলাকে গর্বিত করেছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের এই মহাপরিনির্বাণাতে আমরা তার শোক সন্তপ্ত পরিবারকে শোক জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি তিনটি কারণে ভীষণ রকমের স্মরণীয়। এর প্রথম কারণ হচ্ছে যে ঠিক এই দিনে আসামের এনআরসি তালিকা প্রকাশিত হয়েছিল এবং সেই এনআরসি তালিকায় প্রথম যে ৪১,০০০ মানুষ এনআরসি থেকে বাদ পড়ে গেছিল, সেই ফাইনাল লিস্টে আমরা দেখতে পেলাম যে ১৯,৬৫,৬৫৭ জন মানুষ বাদ পড়ে গেছে। রাষ্ট্রের পক্ষে এটা ভয়ঙ্কর একটি বার্তা দিল এই এনআরসি তালিকা থেকে বাদ পড়া মানুষগুলো, যাদের একমাত্র আশ্রয় হবে ডিটেনশন ক্যাম্প, এবং তাদের যদি ফরেন ট্রাইব্যুনাল গঠন করে তাদের যদি আবার সে ফিরে পায়, সে একটা কঠিন পদ্ধতির মধ্যে ফেলে দেওয়া হলো তাকে। এই এনআরসি তালিকার ঝড়ের মধ্যেই স্বরাষ্ট্র দপ্তর থেকে এই দিনই ঘোষণা করে দেওয়া হলো যে সারা দেশ জুড়ে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তারা তৈরি করবে এবং সেই এনপিআর এর মধ্যে দিয়ে ঠিক হবে কারা এনআরসি তালিকায় জায়গা পাবে, কারা এনআরসি তালিকার বাইরে চলে যাবে। ফলে এই তিনটি কারণে আজকের দিনটি ভীষণভাবে আমাদের কাছে স্মরণীয় দিন। আমাদের মধ্যে আজকে আলোচনায় উপস্থিত আছেন তিনসুকিয়া কলেজের অধ্যাপক সুশান্ত কর। জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন গবেষক সুশীল মান্ডি এবং আরেকজন জননেতা সুনীল সরেন। সুশীল মান্ডি সম্ভবত তার কানেকশনে একটু গন্ডগোল হচ্ছে, সে মেসেজ পাঠাচ্ছে ফেসবুকে। আমরা তাকে জানিয়ে দেব কোন পদ্ধতিতে এখানে যুক্ত হবে। এইখানে আমি সুশান্ত বাবুকে দিয়ে প্রথম যে বিষয়টা আজকের আলোচনার সূত্রপাত করব। সুশান্ত বাবু, এই যে আসামে বিদেশি চিহ্নিতকরণের যে প্রেক্ষাপট, অসম অ্যাকর্ডে
বিদেশি চিহ্নিতকরণের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার না। যে হঠাৎ করে অসমে আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে বাঙালি খেদা একটা আন্দোলন চলেছে। তার ফলে কি হয়েছে, অসম থেকে বহু বাঙালি উত্তরবঙ্গ ও বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কিন্তু অসম অ্যাকর্ডের পরে এই যে বিদেশি চিহ্নিতকরণের আসল প্রেক্ষাপটটা যদি আপনি একটু খুলে বলেন, তাহলে এই এনআরসি যে স্বরূপ, সেই স্বরূপটা জানতে আমাদের সুবিধা হয়। মাননীয় সুশান্ত কর। প্রেক্ষাপটটা তো বহু দীর্ঘ। একটা সুবিধার দিক হলো যে অন্তত এই এনআরসি প্রক্রিয়ার জন্য প্রথম যখন খসড়া বেরোয় 31শে ডিসেম্বর, সেই দিন এবং তার পরবর্তী কাল থেকে সারা ভারতবর্ষের লোক অসমে যে এরকম কিছু একটা হচ্ছে সেই নিয়ে সচেতন হয়েছে। এমনকি পশ্চিমবাংলার লোক, আগে ধরুন আপনাদের মতো সমাজকর্মী বা কিছু বুদ্ধিজীবী লেখক এরা ছাড়া বাকিরা এগুলো নিয়ে ওয়াকিবহাল বিশেষ ছিলেন। এখন আমজনতা জানছে, এটা হচ্ছে একটা ভালোর দিক। ফলে এখন যত দিন যাবে ব্যাপারটা পরিষ্কার হবে, এত তাড়াতাড়ি তো পরিষ্কার হবে না। অসমেরও প্রচুর মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার নয়, অনেকে এখনো বিভ্রান্ত। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন যে আসাম থেকে অনেকেই বাঙাল খেদার ফলে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে গেছিলেন। এনআরসি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতে কি হবে জানি না। তো সেদিক থেকে দেখতে গেলে অসমে তথাকথিত বিদেশি বা বহিরাগত যাই বলুন, তার আবার এনআরসি প্রক্রিয়াটি হচ্ছে সবচাইতে মানবিক, তুলনামূলকভাবে মানবিক। এটারও প্রচুর অমানবিক দিক আছে। আইনের আশ্রয় নিয়ে করা হচ্ছে। ওই কথা বলে না যে ওই হাতে মারবো না ভাতে মারবো, এনআরসিটা হচ্ছে ভাতে মারার পদ্ধতি, ভাতে মারার এবং আরো অনেক কিছু ভাবে মারার, কিন্তু হাতে মারামারি। কেন বলছি তার কারণ হচ্ছে অসম থেকে বহিরাগত বা প্রব্রজনকারী তাড়াবার প্রক্রিয়াটা কিন্তু অসম আন্দোলন থেকেও শুরু নয়, এটা ব্রিটিশ ভারত থেকেই শুরু হয়েছে। অর্থাৎ ব্রিটিশ নানান সময় যখন অসমকে নিয়ে একবার বেঙ্গল প্রেসিডেন্সিতে ঢোকাচ্ছে, একবার বের করছে, অসমের মূল আহোমদের অসমের সঙ্গে আরো বিভিন্ন এলাকা জুড়ছে, তার মধ্যে গোয়ালপাড়া এবং সিলেটের মতো বেঙ্গল প্রেসিডেন্সির অংশও আছে, বড় অংশ। এবং আমি একটা লেখাতে পড়েছিলাম যে সারা ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া, মানে বাকি সবাইকে যদি আমি অসমিয়া বলে ফেলি আর কি, অসমিয়া বলাটা নিয়েও বিভ্রান্তি আছে। জনসংখ্যা যত, সিলেটে শুধু মুসলমান জনসংখ্যাই তত ছিল, মানে বুঝতেই পারছেন যে জনসংখ্যা কি ব্যাপক ছিল একটা জেলা। তো সেই সিলেটকে অসমে ঢোকানো হয়েছিল মূলত রাজস্ব, ব্রিটিশের রাজস্ব আদায়ের সুবিধের জন্য, যাতে খরচাটা বেরিয়ে আসে। তো সেই মোটামুটি তখন থেকেই শুধু ঢোকানোর জন্যও নয়, আসলে এই সাম্প্রদায়িকতা বলুন, ভাষা বিরোধী বলুন, এই গোটা ব্যাপারটা আগে থাকলেও খুব তীব্র ছিল না, মারামারি পর্যায়ে ছিল না। মারামারি তো স্বাধীনতার আগে পর্যন্ত অসমে হয়নি। কিন্তু ধরুন রাজনৈতিক লড়াই শুরু হয় মূলত 1920-এর দশক থেকে, যখন ওই মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার হচ্ছে, ভোট রাজনীতির সূচনা হচ্ছে। তখন থেকে অসমিয়া এবং বাঙালি বর্ণ হিন্দু মধ্যবিত্তের মধ্যে এই ভাবনাটা শুরু হয় যে আমরা তো খুবই সংখ্যালঘু, তাহলে আমাদের সংখ্যা বাড়াবার উপায় কি? সংখ্যা বাড়াবার খেলা শুরু হয়েছে। আপনি জানেন যে তখন থেকে বাঙালি বর্ণ হিন্দুদের মধ্যে একটা দলিতদের কাছে টানার, এর আগে দলিতদেরকে আমরা মানুষ মনে করি না, মুসলমানদেরকে তো মনেও করি না, মনে না করলেও ধরুন ওই প্রজা হিসাবে কাজে লাগায়, জমিদার প্রজা হিসাবে কাজে লাগায়, প্রজা হিসাবে তাদের শ্রম শোষণ করে, কিন্তু আদারওয়াইজ মানুষ বলে, বা এমনকি হিন্দু বলেও মনে করে, প্রচুর লেখালেখি তো আছে, হিন্দু বলেও মনে করে, এগুলো আছে। কিন্তু ওই সংস্কারের পর থেকে ওই সংখ্যা বাড়াবার খেলাটা বাংলাতেও শুরু যেমন হয়েছে, অসমেও শুরু হয়েছিল।
ওই তখনই ওই সমাজের মধ্যে বাঙালি অসমিয়া চেতনাটাও তীব্র হতে শুরু করেছে। এই পরিচয় বড়রা তখনও অসমিয়া হবেন কি হবেন না এই প্রশ্ন তুলছেন। ভাটি অসমের এক বিশাল সংখ্যক বর্ণ হিন্দু অসমিয়াও বাংলাতে যাবেন না অসমিয়ার সঙ্গে থাকবেন এই নিয়ে তর্ক করছে। দুর্গাপূজা না বিহু জাতীয় উৎসব হবে এই নিয়ে তর্ক হচ্ছে। তো তর্কাতর্কি গুলো হচ্ছে, এগুলো কিন্তু স্বাধীনতার আগে থেকে। এবং স্বাধীনতার আগেই কিন্তু এই যে ধরুন এমনিতে তো প্রব্রজনকারীকে নিয়ে আসা হয়েছে, ব্রিটিশের স্বার্থে নিয়ে আসা হয়েছে, ব্রিটিশের তাবেদার যে বর্ণ হিন্দু শাসক শ্রেণী তারা নিজেরা এনেছেন। যেমন ধরুন ময়মনসিংহ থেকে মুসলমান চাষারা যারা এসছেন তাদেরকে তো নিয়ে আসবার জন্য মানে খুব লাভনীয়, রায়তারি যে ব্যবস্থা ছিল এটা খুব লোভনীয় ছিল। মানে আপনি যত বেশি জমিতে চাষ করাবেন তত বেশি রাজস্ব আপনি জোগাড় করবেন, তার একটা বড় অংশ ব্রিটিশকে দিয়ে দেবেন। ফলে এই ব্যবসাতে সমস্ত বাঙালি অসমিয়া বর্ণ হিন্দু লেগে গেছে। সিলেটি পাটোয়ারিরা জমি মেপে দিতেন এবং জমি কিনবার জন্য টাকা তো মারোয়ারিরাও যোগাতেন, এমনকি অনেক দু একটি সত্রও যোগাতেন। তো অর্থাৎ প্রব্রজন করে লোক আনতে হবে। ঢাকাতে গিয়ে ঢোল পেটানো হয়েছে যে আসামে আসো, মানে আরেকটা চল মিনিয়ে আসাম যাবো দেশে বড় দুঃখে। দেশে গেলে মানে আসামে গেলে ওই যে মিনির বাপে মাঙে যদি দেবই আরো ঝুলগো। তো এই লোকটা তো ময়মনসিংহ মুসলমান বলুন হিন্দু বলুন একটা ছোট অংশের হিন্দু আছে, কিন্তু ময়মনসিংহ কৃষকদেরকে জমিদারির প্রজাদেরকে যারা ওখানে নানান ভাবে জমিদারিতে লুণ্ঠিত। আমি তো বলি ওটা হচ্ছে শরৎচন্দ্রের মহেশ গল্পের গফুর বিয়ার প্রতিনিধি। এবং তার সঙ্গে পাট চটকলেরও একটা সম্পর্ক আছে কিন্তু, অর্থাৎ কলকাতার আশেপাশে যে চটকল গুলো গড়ে উঠছিল তাতে চটের সরবরাহ করতে গিয়ে বাংলাদেশের জমি কম পড়ছিল, সুতরাং অসমে জমির সন্ধান এই ব্যাপারটাও ছিল। আনুষঙ্গিক অন্যান্য ফসল উৎপাদন করে রাজস্ব আদায়ের ব্যাপার ছিল। তো একসময় তো টাকাই ছিল। তারপর যখন দেখা গেল যে ভোটের রাজনীতিটাতে আসছে যে এরা যদি অসমিয়া না হয়ে যায় তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাবো, এইখান থেকে ভাবনাটা শুরু হয়। তো ফলে ব্রিটিশ ভারতেই বাংলা না অসমিয়া, অসমের ভাষা কি হবে এইসব পরিকল্পনা চলছিল। আর কংগ্রেস ইতিমধ্যে যখন ভাষিক প্রদেশ গঠনের কথাবার্তা বলছে তখন থেকেই তর্কগুলো হচ্ছে। অসম বিধানসভাতে হচ্ছে, ভাসানির মতো লোকেরাও সেখানে নেতৃত্ব দিচ্ছে। অসমে দাঁড়িয়ে ভাসানির ভাষা আন্দোলনের শুরুটা অসমে, অসম থেকে শুরু। কৃষক আন্দোলনের তিনি নেতা ছিলেন, যদিও করতেন মুসলিম ইত্যাদি। এবং একসময় ওই মানে এই স্থানীয় জনজাতিদের মধ্যে ক্ষোভ যে মুসলমান চাষি এনে আমাদের জমি দিয়ে দিচ্ছ, হ্যাঁ, এবং তারা যে পুরোনো কথায় চাষাবাদ করতো সেগুলোতে তারা টিকতে পারছিল না। তো ফলে এদেরকে সন্তুষ্ট করবার জন্য একটা লাইন প্রথা চালু করা হয়েছিল। অর্থাৎ একটা কাল্পনিক লাইন, ওই ম্যাকমোহন লাইন বা এলওসির মতো একটা লাইন টেনে দেওয়া, লাইনের এইদিকে তুমি মুসলমান চাষি যেতে পারবে না, ওদিক বা দিকটা জনজাতির, ডান দিকটা মুসলমানের, এরকম একটা অদ্ভুত ব্যাপার। এই লাইন প্রায়ই ভঙ্গ করা হতো, যেরকম চীন ভারত বা পাকিস্তান ভারত ভাঙে জনজাতি এবং মানে চাষারাও ভাঙতেন, বাঙালি চাষারাও ভাঙতেন। এটা আরেকটা ছিল ওই সিলেটকে রাখা হবে কি বের করে দেওয়া হবে। সিলেটকে যদি বের করে দিই তাহলে আমরা সংখ্যালঘু হওয়ার সমস্যা থেকে আমরা বেঁচে যাই। যার ধরুন সিলেটকে পাকিস্তানে ঠেলে দেওয়াতে অসমিয়া বর্ণ হিন্দুরা বেশ আগ্রহী ছিল। ফলে এই রাজনীতিটা তো তখন থেকে শুরু হয়েছে। কিন্তু সিলেটকে বের করে দেওয়ার পরেও বা ধরুন তারা ভাবা মতো তো সংখ্যা গুরু হতে পারছিলেন না, তার কারণ তখনও বাঙালি জনসংখ্যা অনেক বেশি। আর উল্টে দেশভাগের ফলে প্রচুর উল্টো প্রব্রজন করছে, মানে যে প্রব্রজন আটকাতে চাইছিল তারা একটা সময় সে প্রব্রজন গুলো ঘটছে। ফলে 50-এর দশক থেকেই প্রচুর দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে যে 50-এর দশকে এত পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে গণহত্যা গুলো হলো, ভারতবর্ষে হয়েছে, নজির আছে? পশ্চিম ভারতে বা পশ্চিম পাকিস্তানে তো হয়েছে, এগুলো তো সবাই জানে, ঠিক আছে। কিন্তু পূর্ব ভারতে হয়নি বলে অনেকে বলেন। এটা কলকাতা থেকে পশ্চিম বাংলা থেকে এই তথ্যগুলো আসে। আর আমাদের লোকজন তো পশ্চিম বাংলার বইপত্র পড়েন, তাহলে এগুলোই বিশ্বাস করেন। অসমের পাশের গ্রামের লোকেরাও জানেন। আমি দেখেছি এরকম ডিভোটার প্রক্রিয়া হওয়ার সময় প্রচুর নবশূদ্র ডিভোটার হচ্ছেন, তিনি নিজে হওয়ার আগে পর্যন্ত জানেনই না যে তার পাশের গ্রামে বা পাশের জেলায় এরকম প্রচুর নবশূদ্র ডিভোটার হয়েছে। তো এই অসমের লোকেরাও জানেন না যে লাখ লাখ মুসলমানকে মেরে কেটে তাড়ানো হয়েছে, বাঙালি হিন্দুদেরকেও তাড়াবার বিভিন্ন সময় চেষ্টা হয়েছে। যে বাঙালি হিন্দু হয়তো দেশভাগের ফলে এসছেন অথবা ব্রিটিশ ভারতে স্বাভাবিকভাবে এসছিলেন। তো বাঙালি হিন্দুরা চলে গেছিলেন উদ্বাস্ত হয়ে পশ্চিম বাংলায়। আপনি যা বললেন সেটা 50-এর দশক থেকেই শুরু, বিভিন্ন খেপে খেপে এগুলো হয়েছে।
আর মুসলমানেরা কিন্তু প্রায় লাখের উপরে মুসলমান কিন্তু তখন পূর্ব পাকিস্তানে চলে গেছিল। তারপরে নেহেরু লিয়াকত চুক্তির ফলে একটা আশ্বাসের ফলে সেখান থেকে আবার কিছু মুসলমান ফিরে এসেছিলেন, কেননা তারা তো ওখানেই বঞ্চিত হয়ে এসেছিলেন, দেশভাগের পরেও ওখানে গিয়ে সুবিধা করতে পারেনি, তারা এসছে। এই সেরকম কিছু মুসলমানের কিন্তু 51-তে এই প্রক্রিয়ার ফলে 51-তে আসামে এনআরসি, প্রথম এনআরসি হয়, সারা ভারতের আর কোথাও হয়নি। অর্থাৎ এই সংখ্যার রাজনীতিটাকে ঠিকঠাক করবার জন্য অসমেই হলো, এবং অসমকে ধরে রাখবার স্বার্থে কেন্দ্র সরকারও কিন্তু এগুলোকে মানল। তো কিন্তু ওই যে চলে গেছিলেন এক বিশাল সংখ্যার লোক, তারা কিন্তু এই এনআরসিতে ঢোকেননি, সেই মুসলমান লোকেরাও ঢোকেননি যারা আগেকার লোক ছিলেন। দেশভাগের পরে হয়তো সবাই কিন্তু না, ময়মনসিংহেও নয়, অনেক অসমিয়া মূলের খুব প্রাচীন মুসলমানও ছিলেন যারা ওই সময়টাতে চলে গেছিলেন, ব্রহ্মপুত্র উপত্যকা ছিলেন। আর বাঙালি হিন্দুরা গেছিলেন পশ্চিমবাংলা, আবার উদ্বাস্ত হয়, নবীন এবং প্রাচীন দুই পক্ষই গেছিল। ওইগুলো চলছিল 60-এর দশকে, নেহেরু লিয়াকত চুক্তির পরে 60-এর দশকে গোপনে কয়েক লক্ষ বর্ডারে নিয়ে ছেড়ে দেওয়া হতো, এবং গ্রাম প্রধানদেরকে বা গ্রামের মুরব্বীদেরকে বা মৌলানাদেরকে প্রলোভন দেওয়া হতো বা হুমকি দেওয়া হতো যে তোমরা ধরিয়ে দাও, কাকে কাকে ধরানো যাবে, ওদিক থেকে এসছে বা নতুন এসছে, আমরা তাদেরকে সীমান্তে ছেড়ে আসবো। এগুলো সব চুপি চাপি কারবার হতো। এগুলো কিন্তু অসম আন্দোলনের আগে পর্যন্ত হয়েছে। অসম আন্দোলন শুরু হয়েছে ধরুন 79 ইংরাজিতে। সেই 79 ইংরাজিতে গোলাপ বরবরার সরকার, তিনিও দাবি করছেন আরে তোমরা বাংলাদেশে দাঁড়াতে চাইছো, আমি তো দাঁড়াচ্ছি। এমনকি ওই বাংলাদেশি দাঁড়াবার থেকে ওই ইন্দিরা মোদী চুক্তির পরে কেন্দ্র সরকার একটা নোটিশ জারি করে যে ওই 71-এর 24 মার্চের পরে যারা এসছে তাদেরকে চিহ্নিত করে দাঁড়াতে হবে। এটা কিন্তু এমনিতেই চলছিল, কোনো চুক্তিবুক্তি ছাড়াই। অসমে ব্যাপক হারে চলেনি, কিন্তু একটা মানে পরবর্তীকালের ব্যাপক হারের মতো চলেনি, কিন্তু একটা ভালো সংখ্যায় এই প্রক্রিয়াটা চলছিল। এটা নিয়ে কেউ জানতো না, কেউ হেলদোলা করতো না, কেউ বিশেষ মাথাও ঘামাতো না, এরকম। এটা যেন গরিব লোকের মধ্যে প্রতি এরকম তো হয়, যেমন দিল্লির ফুটপাথ থেকে লোক তাড়ায়, মুম্বাই ফুটপাথ থেকে লোক তাড়ায়, ব্যাপারটা এরকম। তারপর ধরুন সেই অসম আন্দোলন শুরু হলো, এবং অসম আন্দোলন হলো। অসম আন্দোলনে কি হলো আমরা জানি, যে লাখ লাখ লোককে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তাড়ানো হলো। না, আমরা জানি যে সেটা শুধু রাজনীতিতে আধিপত্যের প্রশ্নও না, আসলে প্রশাসনে, ব্যবসা বাণিজ্যে তো এখনো বাঙালিদের একটা জায়গা আছে। মানে অসমের ব্যবসা বাণিজ্যে আপনি যদি ধুবড়ি থেকে সদিয়া পর্যন্ত বাজারগুলোতে আসেন, যেগুলো বড় শহরের বাজারগুলোতে আসেন, আপনি বাঙালি পাবেন, আপনি মারোয়াড়ি পাবেন পাইকারি বাজারে। যেমন ফ্যান্সি বাজারে, আপনি গুয়াহাটিতে গেলে ফ্যান্সি বাজারে আপনি মারোয়াড়ি পাবেন, আর পল্টন বাজারে আপনি বাঙালি পাবেন। পল্টন বাজারে গেলে আপনি বাংলা দিয়ে কাজ চালিয়ে, তিনসুকিয়াতে আসুন, আপনি বাংলা দিয়ে সারা তিনসুকিয়া ঘুরে চলে যেতে পারেন। মানে এরকম ব্যাপার বাজারগুলোতে এখন আছে। প্রশাসনে, ব্রিটিশ আমলের প্রশাসনে বাঙালিদের একটা আধিপত্য ছিলই। হ্যাঁ, তো বাঙালিরা খুব গৌরব করে বলেন যে আমরা তো স্বাধীনতার জন্য অনেক লড়াই টড়াই করেছি। আমি সব জায়গাতে বলি এটা ঠিক আছে, সত্য, কিন্তু আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে জেলে যখন গেছে অবাঙালিরা, তখন বাঙালি দারোগা নিয়ে গেছে টেনে। জেলারটা ছিল বাঙালি, হাজতিটা ছিল জনজাতি বা অসমিয়া। এই 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 অভিজ্ঞতাগুলো তো তাদের আছে না, ফলে এর বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল, এই সংখ্যাটা নামাতে হবে। এটা শুধু অসমিয়া না, এটা সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের এই ক্ষোভটা আছে, তারা এটা জানেন। তাদের কাছে ভারতের প্রতিনিধি হচ্ছে বাঙালি, বিহারি, মারোয়ারি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ভারতের প্রতিনিধি। ফলে কেন্দ্রের বিরুদ্ধে কোনো ক্ষোভ হলেই মাঠটা গিয়ে পড়ে ওই বাঙালিদের মধ্যে। যারা একটু সাহস করতে পারে তারা মধ্যবিত্তের উপর মাঠ চলে বিভিন্ন সময়, আর সাধারণ সময়ে ধরুন যখন বেশি সাহস করতে পারে না, তখন শ্রমজীবীদের উপর মাঠ চলে। হিন্দিভাষী তাড়াতে গিয়ে হিন্দিভাষী শ্রমজীবী যে হয়তো ধরুন সেপ্টেম্বরে এসছে, ডিসেম্বরে চলে যাবে, একেবারেই অস্থায়ী প্রবলেম, তার উপরে মাঠ পড়ে। এইগুলো হয় আর কি। তো এই ব্যাপারগুলো ছিল। তো তার জন্য অসম আন্দোলন। আসলে চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা এগুলো দিতে পারছিল না কেন্দ্রের সরকার বা রাজ্য সরকারগুলো, সেখানে ভাগ বাটোয়ারার প্রশ্ন, আর সেখান থেকে আধিপত্যের প্রশ্ন। তো তার জন্য সুশান্ত বাবু, এই যে অসমে এই যে এনআরসি চাওয়ার সময় একটা বিষয় সামনে নিয়ে আসা হয়েছে, বিদেশি চিহ্নিতকরণ এবং অরিজিনাল ইনহ্যাবিটেন্ট। অদ্ভুত একটা তত্ত্ব নিয়ে আমি একটু বলে নিই। সেই অরিজিনাল ইনহ্যাবিটেন্ট কথাটা নিয়ে যখন রাজনীতির গোলা জল তৈরি করা হয়, তখন আদিবাসীরা মনে করছিল যে বেশ তো,
যদি এখান থেকে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট থাকে আর বাকি সমস্ত যারা বিদেশি চলে যায়, তাহলে তো ভালোই হবে। আসামে যারা বাঙালিরা চাকরি বাকরি পেয়ে ঘর বাড়ি জমি জায়গা করে সেইগুলো আমাদের কাছে চলে আসবে। আসামের যে কর্মসংস্থানের সুযোগ হবে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট। এই কথা বলা হয়েছে। আমার কাছে অনেকগুলো ইতিহাসের বই আছে আমার দুপাশে সাজানো। একটি বইতে আমরা দেখতে পাচ্ছি, একটি বই কেন, ইতিহাসের এটা অধ্যায়, যে আসামের এই যে অহম জনজাতি, তারা তাই জনজাতি, তারা খেপে খেপে বিভিন্ন গ্রুপে ইন্দো বার্মিজ যে স্টক, সেই স্টক গুলো খেপে খেপে বিভিন্ন ভাবে এইখানে প্রবেশ করেছে। কিন্তু তার আগে এই প্রবেশটা হয়েছে, আমার কাছে ইতিহাস যেটুকু আছে তাতে হয়েছে যে 1228 থেকে 1228-এর মধ্যে এই তাই জাতি এবং তাদের বিভিন্ন ট্রাইব গুলো যেমন ধরুন কাছারি, কোচ, চুকিয়া, উচ্চারণটা আমার ঠিকঠাক না হতে পারে, তো এই সমস্ত জাতিগুলো হাজং তারা আস্তে আস্তে শুরু করে। কিন্তু 7ম শতক থেকে আমাদের যে বাঙালি ইতিহাস রয়েছে, সেই ইতিহাসে আমরা দেখছি যে কামরূপ নামে একটি রাজ্যের বা দেশের সঙ্গে অসুর ভাষী রাজাদের দারুণ সম্পর্ক রয়েছে। এখানে বঙ্গাসুর, সেখানে দেখুন রয়েছে মহিরাঙ্গ অসুর, দানবাসুর, ঘটকাসুর, সম্বাসুর, রত্নাসুর, নরকাসুর। এই যে মানে আমাদের বর্মন রাজ পরিবারগুলো, তারা 7ম শতক, তার আগে থেকে অসম এবং এই অঞ্চলে রাজত্ব করত, এবং তারা তাদের সঙ্গে বাংলার একটা দুর্দান্ত সম্পর্ক, আত্মিক সম্পর্ক, একেবারে কামরূপ থেকে কর্মসুবর্ণ পর্যন্ত, কামরূপ থেকে একেবারে রাঙামাটি পর্যন্ত এই সমস্ত জলপথগুলো ব্যবহার করে তারা দুর্দান্ত ভাবে এই দেশটাকে সমৃদ্ধশালী একটা দেশে পরিণত করছে এবং এখানকার সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে পৌঁছে। হঠাৎ করে এই যে অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস হিসেবে পুরনো ইতিহাসটাকে মুছে ফেলে একটা নতুন ধরনের অহম, এবং অহমকে কেন্দ্র করে যে রেস, যে ইয়েগুলো, জনজাতিগুলো, তাকে অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস দেওয়ার মূলে বিষয়টা কি? কেন এরকম একটি প্রেক্ষাপটটা আরো ছড়িয়ে দিয়েছে, অনেক ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তবে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এত পেছনে গেলে আমরা করতে পারবো না। তবে আমি সংক্ষেপে, আপনি যখন তুললেনি, আমি সংক্ষেপে বলি। প্রাচীন ইতিহাস নিয়েও অনেক ফাঁকি আছে, দুই তরফেই আছে। উদাহরণস্বরূপ আমি একটা মজার উদাহরণ দিই। যেমন আপনি কামরূপের কথা বললেন, এক তো আপনার এই ভাটি আসামের যারা রাজ পরিবারগুলো ছিল, এরা প্রত্যেকে নরকাসুরের বংশধর বলে দাবি করতেন, আদৌ এক বংশ নন। নরকাসুরের লিগেসি বহন করতেন, যেরকম মুঘলরা খলিফার লিগেসি বহন করতেন, আদৌ তারা খলিফার নির্দেশ মানতেন না, বা মুঘলের পরেও অনেক রাজারা মুঘলের সনদ পেয়েছি বলে রাজত্ব করতেন, এরকম ব্যাপার। আর কামরূপ সম্পর্কে আমাদের অনেকের ধরুন খুব গভীর ধারণা নেই, অসমীয়াদেরও নেই, বাঙালিদেরও নেই। আমরা মনে করি কামরূপ মানে অসম। আসলে কামরূপের সীমাটা মোটামুটি আমি বলছি। ধরুন এটা হচ্ছে ভাটি অসম, মানে মনে করুন মধ্য অসম, ভাটি অসম। মানে আমি যেখানে বসে আছি সেই উজান অসম নয়, অর্থাৎ আহোমের পুরো অসম নয়। আর সেখান থেকে শুরু করে আপনার ওদিকে বিহারের পূর্ণিয়া জেলা পর্যন্ত, দক্ষিণে মুর্শিদাবাদ পর্যন্ত, কর্ণসুবর্ণতে বসে ভাস্কর বর্মা জমির দলিল নবীকরণ করছেন, যে দলিলটা পাওয়া গেছে সিলেটের ভাটেরা বা
তবে এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি। আচ্ছা, প্রথম আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সিলেটের কথা। তো এটা নিয়ে তর্ক আছে যে এই যে জমিগুলো এটা তার ঠাকুরদাদা দিয়েছিলেন, এই ব্রাহ্মণ জমিদারদেরকে ব্রাহ্মণদেরকে যে জমিগুলো দেওয়া হলো, এই ব্রাহ্মণরা কোথাকার, মানে কোথেকে এসছেন, এটা তো পশ্চিম ভারতের কোথা থেকে এসছেন এই নিয়েও তর্ক আছে, কিন্তু বাইরে থেকে এসছেন, কিন্তু এরা কোথায় সেই জমিটা পেয়েছে। অসমিয়া পণ্ডিতেরাও কেউ বলেন এটা বিহারের পূর্ণিয়া জেলার কাছাকাছি কোনো একটা হবে। আর আমাদের সিলেটে আমাদের কাছাড়ের সুজিত চৌধুরী দাবি করেছিলেন বা অনেকে দাবি করেন যে এটা সিলেট, এই এলাকাটা সিলেট, যে এলাকাতেই হোক এটা ওই ব্রিটিশের যে বেঙ্গল প্রেসিডেন্সি এলাকার মধ্যে, অর্থাৎ আজকের পুরো বাংলাদেশটাই কামরূপের ভেতরে, বুঝতেই পারছেন। এটা কিন্তু আম জনতার মধ্যে অনেক পণ্ডিতদের মধ্যে ওই বিভ্রান্তিটা আছে যে কামরূপ মনে করলে আমরা অসম মনে করি। আসলে তো বাংলা অসম এই কনসেপ্টটা তো ভেরি নিউ, মানে এটা একেবারে ব্রিটিশের ক্রিয়েশন। আসামটাও ব্রিটিশের ক্রিয়েশন, আর আজকে আমরা যাকে বাংলা বলে জানি ওটাও ব্রিটিশ ক্রিয়েট করে গেছে। বেঙ্গল সুবা বলে আমরা একটা জানতাম, তার একটা ধারাবাহিকতা আপনার বেঙ্গল প্রেসিডেন্সি নো ডাউট, কিন্তু সীমা তো অদল বদল হয়েছে, আর সেখান থেকে কনসেপ্ট এসছে, সেখান থেকে কনসেপ্টটা এসে বাংলা সুবা, বেঙ্গল প্রেসিডেন্সি যারা লোক তারা বাঙালি, যার জন্য রবীন্দ্রনাথও মনে করতেন যে বেঙ্গল প্রেসিডেন্সির যারা লোক অসমিয়া, উড়িয়া, বিহারি সবাই বাঙালি। এটা রবীন্দ্রনাথের প্রথম জীবনে এই বিভ্রান্তি ছিল। যাই হোক, তো সেখান থেকে আমরা বাঙালি পরিচয়টা পেয়েছি, কিন্তু এই পরিচয়গুলো ব্রিটিশের, এই প্রাদেশিক পরিচয়গুলো ব্রিটিশের দান। যেরকম ভারতবর্ষটাও দেশভাগ টেশভাগ করে যাই হোক আজকের কাঠামোটা ব্রিটিশ দিয়ে গেছে, পরে আর খুব একটা অদল বদল হয়নি, এগুলো ব্রিটিশের। তো এত পেছনে, আর এই মাইগ্রেশন তো অবশ্যই স্বাভাবিক ঘটনা, মানে পূব থেকে হোক আর পশ্চিম থেকে হোক, এরা কেন শুধু মণিপুরিরা থেকে আসছে, ধরুন সিংফৌ বলে একটি জনজাতি আছে, তাদের তো না বলাই হয় না। সিংফৌদেরকে আপনি চীনেও পাবেন, সিংফৌদের আপনি মায়ানমারেও পাবেন, সিংফৌদেরকে আপনি উজান অসমেও পাবেন। তো এরকম প্রচুর, অরুণাচলে প্রচুর জনগোষ্ঠী আছে, মণিপুরীরা আছে, কোথেকে এসছে, মিজোরা কোথেকে আছে, এগুলো হচ্ছে পশ্চিম দিক থেকে প্রব্রজন, আর আরেক দল হচ্ছে পূব থেকে প্রব্রজন। প্রব্রজন একটা স্বাভাবিক ঘটনা, সবাই প্রব্রজন করেছে, কিন্তু ওই আর তারপরে ধরুন এই যে আজকের আসামটা যে ব্রিটিশের তৈরি, সেটার একটা মজার উদাহরণ হচ্ছে, এটা অসমিয়া মধ্যবিত্ত জাতীয়তাবাদীরাও জানেন, যার দরুন তারা এরকম দাবি করে না যে ব্রিটিশ কোথায়, ওই মায়ানমারের ইয়ান্ডাবুতে একটা সন্ধি করেছিল আহোম রাজাদের সঙ্গে, করে আহোম রাজাটা রাজত্ব দখল করেছে, তারপর এটার সঙ্গে কোচ রাজা, ডিমাসা রাজত্ব এবং ছোট ছোট রাজত্ব বা আরো অন্যান্য নাগাল্যান্ড, ত্রিপুরা এইসব ঢুকিয়ে একটা বৃহৎ আসাম গড়েছে। যেহেতু তারা এই সত্যটা জানেন, তাই কখনোই বলেন না যে আমরা ইয়ান্ডাবু সন্ধির যুগে চলে যাব, অর্থাৎ তার আগেকার লোকেরা খিলঞ্জিয়া বা ভূমিপুত্র, তার পরবর্তী লোকেরা সব নবীন, এটা বলেন। কারণ বলেন না কেন, এটা করলে পরে শুধু ওই উজান আসামে সীমাবদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন, ছোট হয়ে যাবে, সংখ্যায় ছোট হয়ে যাবে। তো ওই খিলঞ্জিয়া, মূল নিবাসী, ইন্ডিজেনাসের পুরো কনসেপ্টটাও তারা ইন্টারন্যাশনাল ডেফিনিশনের কথা বলেন, ওই ডেফিনিশনও তারা মানেন না, তারা নিজেদের মতো করে তৈরি করছে। এগুলো কোনো আইনের বানাই নেই, যেটা এখনো পাকাপাকি করতে তাদের প্রচুর অসুবিধা হচ্ছে। এমনকি ৬ নম্বর দফার একটা কথা উঠছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম আমি সেটা খুব সংক্ষেপে শেষ করে ফেলি, এনআরসি পর্যন্ত এসে যাই, প্রেক্ষাপট যখন বলছিলাম, তো পেছনে গিয়ে লাভ নেই, বললাম যে আসাম চুক্তি হলো, আসাম আন্দোলন হলো, আসাম চুক্তি হলো। আসাম চুক্তি দিয়ে আসাম আন্দোলনে আন্দোলনকারীদের দাবি ছিল যে ৫১ যেহেতু এনআরসি হয়েছে, ৫১-তে যেহেতু ওই দেশভাগের পরে প্রথম নির্বাচন হয়েছে, জনগণনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, তাই ৫১ আগেকারদেরকে রেখে পরের কারদেরকে বিদেশি বানিয়ে তাড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে আসাম। এটা নিয়েই ৬ বছর দর কষাকষি চলেছে। লোকে বলে যে প্রথমে তো আন্দোলনের পেছনে কংগ্রেসের মদতই ছিল, পরে কংগ্রেস ক্ষমতায় এসে মদত দেওয়া থেকে সরে গেছিল। আর এ নিয়ে দর কষাকষি প্রথমে আন্দোলনকারীরা কিছুতেই মানবেন না, তার জন্য ৮৩ নির্বাচন বয়কট, তারপরে নেলি, শিলাপাথার ইত্যাদি ইত্যাদি। নেলিতে প্রচুর মুসলমান মারা গেলেন, কিন্তু প্রচুর শতাধিক নমশূদ্র মারা গেলেন শিলাপাথার, গোরেশ্বর ইত্যাদি এলাকাতে, কয়েক লাখ লোক উদ্বাস্তু হলেন। এই কথাগুলো কিন্তু বাঙালি মধ্যবিত্ত বর্ণ হিন্দু নেগেটিভেও আসে না, তাদের নেগেটিভে আসে কি মিত্র, চক্রবর্তী, এইসব নামগুলো আছে। আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে গিয়ে পড়তে পারিনি, মার খেয়েছি, এইসব কথা আছে, কিন্তু গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে এসছে, এই কথাগুলো আসে। এটা একটা ইন্টারেস্টিং। এটা তো অতি সম্প্রতি দিগন্ত শর্মা একটা বই বের করলেন, ৮৩ আসামে নিপীড়িত বাঙালি। আমি এটাকে বাঙালি হিন্দু নাম দিয়ে আমি এটাকে বাংলায় অনুবাদ করেছি, আপনি জানেন, সেখানে বিস্তৃত তথ্যগুলো আছে। যাই হোক, তো তারপরে আবার ওই অনেক হিংসাবাদীর জন্য আন্দোলনকারীদের অনেকেরও সমর্থন হারাচ্ছিলেন, আন্দোলন থেকে সরে যাচ্ছিল। তো রাজীব গান্ধী এসে দেখতেই পাচ্ছিলেন যে আপনার খুব চুক্তি করছেন,
আমাদের বর্তমানে যেরকম প্রচুর ওই কৃষক স্লোগান দেন, দুদিন পরে পরে আসছে দিন থেকে শুরু করে আত্মনির্ভর ভারত পর্যন্ত অজস্র দিয়েছেন, প্রায় 100-এর উপরে হবে। রাজীব গান্ধী প্রচুর চুক্তি করছেন সবার সঙ্গে, তো এরকম একটা চুক্তি তিনি করে ফেললেন। তো তখন পর্যন্ত আন্দোলনকারীরা দেখছে যে একটা চুক্তিতে না গেলে তাদের আর সম্মানজনক উদ্ধার হচ্ছে না, তখন তারা 71টা মেনে নিল। তো এটাকে সিপিএম এর মতো অনেক বামপন্থীরা এটাকে তাদের বিজয় হিসাবে দেখে। আমরা মনে করি এটা হচ্ছে বাধ্যবাধকতা, এটা বিজয় না, এটা হচ্ছে একটা ভদ্রলোকের আপোষ, এটাতে পরাজয়ও হয়েছে। কেন প্রব্রজনকারী আজকে এলেও আমি তাড়াবো কেন তাকে? আজকে এলেও, আজকে যে ইউরোপে কত কত প্রব্রজনকারী আজকের দিনে যাচ্ছে, ইউরোপ গ্রহণ করছে, যারা গ্রহণ করছে না তাদেরকে আমরা অসভ্য বলছি, ঠিক আছে? তো প্রব্রজন তো একটা সারা বিশ্বের চিরদিনের সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে, কে কাকে আটকাতে পারবে, ঠিক আছে? তো আটকাবো কেন? সুতরাং এটাকে পরাজয় তবুও একটা ভদ্রলোকের চুক্তি, তার জন্য। তাছাড়া তবুও আমরা একটু বাজিয়ে টাজিয়ে দেখেছিলাম শুরুতে, আসাম চুক্তির বিরোধিতা করে ইউএমএফ বলে একটা দল হয়েছিল, দুদিনের মধ্যে এই দলটি ভেঙে চুরে বিজেপি এবং কংগ্রেস বা এজিপিতে ভাগাভাগি হয়ে গেছে, আপনারা জানেন সেই চুক্তিগুলো। তার কারণে এটার বিরুদ্ধে আন্দোলন হয়নি বিশেষ। এবং বিদেশি কি করে তাড়াবে সেটা নিয়েও ওদের পরিষ্কার ছিল না, যার ধরুন দুবার এজিপি সরকার এলো, তারা বিশেষ বের করতে পারলো না, বরঞ্চ তাদের আগেকার কংগ্রেস সরকার বা জনতা দলের সরকার এর থেকে বেশি বের করেছে, তারা বের করতে পারলো না। তারপরে যখন বলা হলো যে কেন বের করতে পারছে না, কেন আইএমডিটি আইন একটা আছে, ওটা 83-তে কংগ্রেস সরকারই করে রেখেছিল, যে আপনার বিরুদ্ধে যদি বিদেশি বলে কেউ অভিযোগ তোলে, তো যে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে আপনি বিদেশি। তো বলছিল যে এতে তো কেউ অভিযোগ করতে ভয় পাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তাকে কাঠখড় পোহাতে হবে। সেটার বিরুদ্ধে আইন আদালতে মামলা টামলা হলো, এই বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করলেন, এবং 2006-এ এই আইনটি সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। এবার বাঙালি হিন্দুদের একটা বড় অংশ, তাদের নবশূদ্র আছেন, কিন্তু অনেক লাফিয়েছেন। আমরা তিনসুকিয়া শহরে বাঙালি হিন্দুদের মিছিল, এই জায়গাটাই আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাইছি, যে বাঙালি হিন্দুদের একটা বিশাল সংখ্যক অংশ মতুয়া বা নবশূদ্র, তাদের যে সমস্ত নেতারা বিশেষ করে উদ্বাস্তু আন্দোলন নাম করে, মানে তথাকথিত উদ্বাস্তু আন্দোলনের শিরোনামে কয়েকটা এজেন্সি আসামে এই সময় কাজ করে, নির্বাচনের ঠিক আগে তারা মতুয়াদের মধ্যে, নবশূদ্রদের মধ্যে, আদিবাসীদের মধ্যে প্রচার করতে শুরু করে যে বিজেপি কে ক্ষমতায় আনলেই একেবারে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এইভাবে মতুয়াদের মধ্যে বিশাল প্রচার করে। আপনি জানেন আমাদের সঙ্গে অসীম বিশ্বাস একটি ছেলে, আপনি তাকে অনেকভাবে কাজ দিয়েছেন। হঠাৎ করে অসীম বিশ্বাসের মধ্যে একটা অপূর্ব পরিবর্তন আমরা দেখতে পেলাম। সে বিজেপির আইটি সেলের হয়ে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য লাগাতার লেখালেখি করে মতুয়া, ওখানে আসাম মতুয়াদের একটা সংঘ আছে, সেই মতুয়া সংঘ থেকে প্রচার করতে শুরু করে দেওয়া হলো যে বিজেপি ক্ষমতায় আসলেই মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবে। এখন এই 31 তারিখে যখন ফাইনাল লিস্ট এলো, তাতে 19,06,657 জন মানুষকে এনআরসি তালিকার বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তাতে দেখা গেল 12 লক্ষ মানুষই হচ্ছে হিন্দু, এবং তাদের অধিকাংশই মতুয়া বা নবশূদ্র। এই নবশূদ্র গ্রামগুলোতে দেখেছি আমরা মিলিটারির ছদ্মবেশে তাদের ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এবং পরবর্তীকালে যে নেতারা উদ্বাস্তু গেটআপ দিয়ে, উদ্বাস্তু নামকরণ করে আন্দোলন করেছে, তারা একটা লোক দেখানো অ্যারেস্ট খেয়ে তারা অন্তরীণ হয়ে গেল। আর এই নিরীহ মতুয়া সমাজ, নবশূদ্র সমাজ এবং আদিবাসীরা, 2.5 লক্ষ আদিবাসীরা, তারা বেনাগরিক হয়ে গেল। এইখানে প্রশ্ন আমার, যে এটা কি আসলে এই এনআরসি বা আপাতত এনআরসি নিয়েই আমি থাকি, অসম যেহেতু এনআরসি করেছে, সেই এনআরসি কি আসলে মানুষকে বেনাগরিক করার একটা ষড়যন্ত্র, একটা নাগপাশ? সুশান্ত বাবু।
তা তো বটেই, সন্দেহ নেই। কিন্তু ধরুন আমি আরেকটা ধারণা পরিষ্কার করি, এনআরসি থেকেও বিপজ্জনক আরেকটা প্রক্রিয়া কিন্তু চলছে আসলে। এটা টিল ডেট চলছে, এটা করোনা কালেও চলেছে। এনআরসির কাজকর্ম বন্ধ আছে, কিন্তু বিদেশি বানানো চলছে। এনআরসিতে নাম উঠে গেলেও বিদেশি বানানো হচ্ছে, এটাও হচ্ছে। কিন্তু তার জন্য আমি ব্যাপারটা পরিষ্কার করি। এই যে আইএমডিটি আইন বললাম, এটা বাতিল হওয়ার পরে তো অনেকে লাফালেন যে এইবার তো আর আমরা স্বদেশী হয়ে যাচ্ছি, সব মুসলমান বিদেশি হয়ে যাবে। মানে বাঙালি হিন্দুদের মধ্যেও এই যে প্রবণতা, যে অসমীয়া জাতীয়তাবাদীরা যদি চাইছে যে বাঙালিকে বিদেশি বলে তারা সে হিন্দু হোক মুসলমান হোক, তাহলে বাঙালি হিন্দুদের মধ্যে একটা বড় অংশের প্রবণতা হচ্ছে যে মুসলমানকে দাঁড়িয়ে দেয়। তো ফলে আইএমডিটি হওয়ার পরে অনেকে লাফালেন, তখন থেকে এখনো অনেকে লাফান। ঠিক আছে, আবার যদি এনআরসি হয় তাহলে আসামে লাফাবার মতো বাঙালি হিন্দু লোক আছে, ঠিক আছে। কিন্তু আমরা দেখলাম যে ওই 97 থেকে, আমি বলছিলাম যে এজিপি সরকার উপায় পাচ্ছিল না, তখন ওই নির্বাচন কমিশন, আদালত, সরকার ইত্যাদি সব মিলিয়ে 97 থেকে একটা প্রক্রিয়া আরম্ভ করলো। হঠাৎ ভোটার তালিকাতে ডি চিহ্নিত করা শুরু করলো। আসাম আন্দোলনে এই দাবিটা তুলেছিল, ভোটার তালিকাতে প্রচুর বিদেশি ঢুকে গেছে, ওদেরকে খুশ করবার জন্য ডি মানে ডাউটফুল, ওই হচ্ছে ডি ভোটার। আপনারা শোনেন একটা শব্দ। তারপরে ধরুন আপনার নামে নোটিশ যাচ্ছে, আপনি জানেন না, আপনি বাড়ি বদল করেছেন বা যাচ্ছেই না, মামলাও চলে যাচ্ছে, আপনি জানছেন না, হঠাৎ গিয়ে পুলিশ আপনাকে বলছে চলুন, আপনাকে তো আদালত বিদেশি ঘোষণা করেছে, আপনি এবার ডিটেনশন করতে চলুন। আপনি ওটা জানলেন, তারপরে আদালতে যাওয়ার পরে আপনি পুনরাবেদন করলেন, বছরের পর বছর গেল, আপনি আবার মামলা লড়লেন। আপনার হয়তো সারা বছরে রোজগার হচ্ছে 1 লাখ টাকা, বা তাও নয়, সারা বছরে আপনি মামলা লড়তে লড়তে আপনার যা ছিল ধার দেনা করে আপনি প্রায় নিঃস্ব হয়ে গেলেন। তাতে অনেক লোক আত্মহত্যা করেছে। এই প্রক্রিয়াটি চলছে, এখনো প্রচুর লোক আছে। কিন্তু এই 2 দশকে ধরুন 1 লাখ 3 লোককে বোধহয় ডিভোটার ডিক্লেয়ার করে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছিল, 1 লাখ খানেক লোককেও বিদেশি বলে প্রমাণ করতে পারে। মানে এদের অধিকাংশ লোকই আসলে স্বদেশী। কিন্তু এই প্রক্রিয়াটি চলছে এখনো। ডিটেনশন ক্যাম্পে 6টা ডিটেনশন ক্যাম্পে লোক আছে। আর আপনারা জানেন গোয়ালপাড়াতে দেশের সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প বানাচ্ছে, ওটাও আরো 10টা, একটা কিন্তু প্রথমটা। তো ডিটেনশন ক্যাম্পে কিন্তু এনআরসি করেই পাঠাবে এরকম কথা নেই। এরকম একটা কথা বাংলাতে হয়, আপনিও শুনতে বলেছেন। এখনো এই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যাপারটা হয়নি, এটা একটা প্রক্রিয়া আছে। কিন্তু ডিটেনশন ক্যাম্পে অলরেডি আছে ওই ডি ভোটার মামলাতে যারা মামলা মোকাবেলা করতে পারেনি। এমনকি করোনা কালেও মাঝখানে ধরুন ওই একবার পাঠাবে কোথায়, বাংলাদেশি বলে এদেরকে পাঠাবে কোথায়, এটা তো বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি নেই। তো ফলে ডিটেনশন ক্যাম্পে কতদিন রাখবে, ফলে মাঝখানে একটা রায় হলো, আদালতের নির্দেশ হলো যে 3 বছর যাদের পুরনো হয়েছে তাদের 2 লাখ টাকার জামিনে ছেড়ে দাও। তো সেটাও আবার এমনি এমনি ছাড়ে না, সেটার জন্য ওই বিভিন্ন সমাজ সংগঠনের উদ্যোগ নিতে হয়, যারা নিচ্ছেন নিয়ে দিয়ে ছাড়িয়ে টাড়িয়ে আনছেন। তারপরে কোভিড কালে বললো যে 2 বছর যাদের হয়ে গেছে ছেড়ে দাও। সেই কোভিড কালেও কিন্তু এরকম প্রচুর লোককে ছাড়াতে গিয়ে অনেকের হয়রানি হতে হয়েছে এবং প্রচুর টাকা পয়সা জোগাড় করতে হয়েছে। তো এখনো প্রচুর লোক কিন্তু ডিটেনশন ক্যাম্পে আছেন। এটা হচ্ছে ডি ভোটার প্রক্রিয়া। কিন্তু তাতেও তো যথেষ্ট হচ্ছিল না, সন্তুষ্ট নয় এরা। এবং ডি ভোটার যেসব বাংলাদেশিকে ডি ভোটার চিহ্নিত করা হয়ে গেছে, এই নিয়েও জাতীয়তাবাদীরা সন্তুষ্ট নয়। তখন কথা উঠলো এনআরসির, এবং 2005-এ ওই 2003-এ যে বিজেপি আইনটা করলো, সবচেয়ে মারাত্মক আইন, যে আইনের দৌলতে এখন সারা ভারতে এনআরসি হবে, এনপিআর হবে, এবং সারা ভারতে বাংলাদেশির সন্ধান করা হবে, এবং জন্মসূত্রে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলো। এই আসামে বিদেশি তাড়ানোর প্রক্রিয়ার ফলশ্রুতিতে 2003-এ একটা বড় মারাত্মক কারবার হলো, যেটির আসলে আমাদের বিরোধিতা করা উচিত। আপনারা হয়তো বিরোধিতা করেছেন, কিন্তু সচেতনতার অভাবে আমরা দেশ জোড়া প্রতিরোধ গড়ে তুলতে পারিনি, যেভাবে 19-এর কায়ের বিরুদ্ধে হচ্ছে। আচ্ছা, আমি শেষ করছি। আমরা বলছি যে আমি প্রসঙ্গটা শেষ করি। তারপরে এলো এনআরসি। তারপরে 2005-এ এনআরসির কথাটা এলো। 2010-এ এটা পাইলট প্রজেক্ট করতে গিয়ে বরপেটাতে আমসুর প্রতিবাদের মুখে 4 জন শহীদ হলেন, এবং সেটাকে বলা হলো বাংলাদেশি ষড়যন্ত্র। এটাও কিন্তু বাঙালি হিন্দু সমাজ চললেন না, তারা ভাবলেন এটা হতে পারে বাংলাদেশিদের ষড়যন্ত্র। কিন্তু ওই মৃত্যু এবং আন্দোলনের ফলশ্রুতিতে কিন্তু 3টি দলিলের জায়গায়, 3টি দলিল হচ্ছে 71 অব্দি ভোটার লিস্ট, মানে 71 আর 66 কিছু কিছু ভোটার লিস্ট আছে, আর 51 এনআরসির যে টুকরা টাকরা আছে, এই 3টি দলিলের জায়গায় 14টি দলিল স্বীকৃত হয়েছে, যার তার মধ্যে রিফিউজি সার্টিফিকেট পর্যন্ত আছে, যার দৌলতে 19 লাখ মাত্র ছাড় মানে বাদ পড়েছে। নইলে এটা সংখ্যাটা আপনার 1,19 লাখ হতে পারত। এই আন্দোলনের পরিস্থিতি বাঙালি হিন্দু সমাজ জেগে উঠলেন যখন দেখলেন 2017-তে বরাক উপত্যকা থেকে শুরু করে সর্বত্র হিন্দু সংখ্যা সবচেয়ে বেশি বাদ পড়েছে। তখন থেকে নড়ে চড়ে বসলো, এবং তারপরেও ক্রেডিট নেওয়া আমরা দেখেছি শাসক দলের,
সারা দেশে বলে বেড়ানো যে আমরা 40 লাখ ঘুষপেটিয়া তাড়িয়ে দিয়েছি, উইপুকা ইত্যাদি ইত্যাদি বলা, কিন্তু কার্যত যখন চূড়ান্ত তালিকা বেরোলো দেখা গেলো যে অঙ্কটা তো পাল্টানো গেল না, বহু খেলা ডামাটামা করেও, এবং তাদের অনুমান হলো এর আগে যে দ্বিতীয় খসড়াটা বেরিয়েছিল তার একটা প্রতিবেদন বেরিয়েছিল। আমরা কিন্তু এখনো জানি না কিন্তু চূড়ান্ত তালিকাতে কোন সম্প্রদায় থেকে কতজন বাদ পড়েছে, এটা কিন্তু গোপনই আছে, এটা সরকারও জানে। শুধু দ্বিতীয় খসড়ার একটা প্রতিবেদন সরকারি তরফে বেরিয়েছিল যেখানে অনুমান করা হয়েছিল যে মোটামুটি ধরুন ওই 20 জন যদি বাদ পড়েছে, তার মধ্যে 5 জন হচ্ছে বাংলা মূলের বা অসমিয়া মুসলমানও হতে পারেন, আর বাকিরা সবাই হিন্দু, এবং তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে অবাঙালি হিন্দু। তার মধ্যে ওই চা বাগানের আদিবাসী আছেন, গোর্খা আছেন, রাজবংশী আছেন, বিহারি আছেন, মারোয়ারি আছেন, অর্থাৎ সবচেয়ে বড় অংশ হচ্ছে অবাঙালি হিন্দু। আমরা তো বাঙালি বাঙালি বলছি, অবাঙালি হিন্দু। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং, যা প্রচার হয়, যা উদ্দেশ্য হয়, ঘটনা তার বিপরীতে ঘটে। আর হ্যাঁ, আপনি বাংলা মূলের বললে সবচেয়ে বড় হচ্ছে বাঙালি সংখ্যা, আর তারপরে সংখ্যাটা হচ্ছে বাঙালি হিন্দু, আর সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে বাঙালি মুসলমান। তার জন্য অনেক বাঙালি মুসলমান বলে এখন তো খুশি হয়ে বসে আছেন। এখন পাল্টা প্রচার চলছে, মুসলমানের তো 2 নম্বরই করে ফ্রড করে সব সারা দেশ, অথচ সারা দেশ ব্যাপী বলে দেওয়া হচ্ছে যে মুসলমানদের তাড়ানোর জন্য এনআরসি নিয়ে আসা হচ্ছে। এটা বলছে, হ্যাঁ এটা বলছে, এবং অসমেও এরা বলতে চাইছে, যার ধরুন শাসক দল এই চূড়ান্ত এনআরসি হওয়ার পর দেখলেন আপনারা প্রতিকা জেলাকে তাড়ালো, আদালতের বিরুদ্ধে এরাকে কাউকে বলতে দেন, আমরা বলে জাতিদ্রোহী। তারপরে আদালতের বিরুদ্ধে জাতীয়তাবাদীরা বললো, তারপর রঞ্জন গগৈও বিদায় নিল, কিচ্ছু না করে বিদায় নিল, এবং তারপরে শাসক দল বললো যে আমরা এই এনআরসি মানি না, আমরা আবার এনআরসি করবো। আবার এনআরসি কেন করবো? সংখ্যাটাকে ঘোরাবো। এই জায়গাটায় আমরা আসতে চাইছি যে যখন অ্যানাউন্সমেন্ট হলো, আমরা দেখলাম রায়ের বিরুদ্ধে আসামে একেবারে মানে সাংঘাতিক রকমের লড়াই শুরু হলো। আমরা মাঝখানে আমরা পাচ্ছি ইয়েকে, ও অনেক কষ্ট করছে আমাদের সুশীল মান্ডি, গবেষক সুশীল মান্ডি, যাদবপুর ইউনিভার্সিটির। তার কাছে আমার প্রশ্ন, আমি পরে সুশান্ত বাবুর কাছে আসবো। হ্যাঁ, সুশীল মান্ডির কাছে আমার প্রশ্ন যে সুশীল, হ্যাঁ তুমি আদিবাসী পার্টে অনেক কাজ করেছো, হ্যাঁ আদিবাসী পার্টে অনেক কাজ করেছো এই সময়, যে সারা দেশ ব্যাপী আমরা দেখেছিলাম যে আসামে বলা হচ্ছিল অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস আদিবাসীদের কিছুতেই আসাম থেকে তাদের তালিকাতে তারা আসবে না, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে অসমে এনআরসি থেকে 2.5 লক্ষের উপরে আদিবাসী বাদ পড়ে গেল। যে এই সারা দেশে যদি জারি হয়, সারা দেশে যদি এনপিআর হয়, এনআরসি হয়, তাহলে আদিবাসীদের অবস্থাটা কি হবে? তুমি কি দেখেছো, কি হতে পারে? সুশীল মান্ডি। হ্যাঁ শুনতে পাচ্ছ? একদম শুনতে পাচ্ছি ভাই, তোমার গলা খুব সুন্দর। হ্যাঁ আসলে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম আর কি। হ্যাঁ আমি সেই মাঠের দিকে চলে এসেছি, ওই মোবাইলে টর্চ জেলে আমি অন্ধকারেই মানে বসে আছি, এক প্রকার বলা যেতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষে যে সমস্ত আদিবাসী গোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অনগ্রসরতার যে বিষয়গুলো রয়েছে আর কি, তার কারণেই অধিকাংশ আদিবাসী মানুষদেরই তো জমির কাগজ নেই, বা তারা যে সমস্ত জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে বসবাস করছে সেই সমস্ত জায়গাগুলোর কোনো লিগাল ডকুমেন্টস বলতে তেমন কিছু নেই। ওরা মারাত্মক সমস্যার মধ্যে পড়বে, এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো সঠিক রাস্তা তারা খুঁজে পাবে না। তো সেই জায়গা থেকে এটা পরিষ্কারভাবে বলতে হয় যে আজকে যেভাবে আমাদের সাথে আবার সুশীল মান্ডির লিঙ্কটা কেটে গেল।
সুশীল মান্ডিকে আমরা আবার যখন লিঙ্কে পাবো আমরা তার বক্তব্য নেব। সে এই অনুষ্ঠানে আসার জন্যে মাঠের মধ্যে গিয়েও লিঙ্ক পাচ্ছে না, এই হচ্ছে আমাদের অবস্থা। তো সুশীল মান্ডি এই বিষয়ে অনেক কাজ করেছে, অনেকগুলো ক্ষেত্র সমীক্ষা করেছে। বিশেষ করে যখন হ্যাঁ সুশীল, তুমি কন্টিনিউ করো ভাই, কন্টিনিউ করো। হ্যালো, হ্যাঁ কন্টিনিউ শোনা করো, আমরা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না হ্যালো, সুশীলের, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ হোস্টকে অ্যাড করতে, হোস্টকে ইয়ে করতে বলো, শোতে আনতে বলো আর কি। হোস্ট অ্যাড করেনি আমাকে। হ্যাঁ, হোস্ট আমাকে দেখতে পাচ্ছে অনলি। হ্যাঁ, ওকে ব্রডকাস্টে হ্যাঁ নিয়ে আসতে বলো। সবাইকে দেখতে পাচ্ছি, তুমি বলো। হোস্টকে বলো আমি ব্রডকাস্টে নিয়ে আসতে আর কি। হ্যাঁ হোস্ট, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, তুমি বলো। আবার আবার বিচ্ছিন্ন হলো তার হ্যাঁ মানে লিংক। দেখাচ্ছে না, ভিডিওটা দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, এবার আমরা দেখাতে দেখতে পারে। পাচ্ছি, দেখতে পাচ্ছি, ইয়েতে দেখা যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ এবার কেটে গেল, এবার কেটে গেল। আমরা এই জায়গাটায় আসবো। সুশান্ত বাবুকে এই জায়গাটা একটা মানে জ্ঞাতব্য বিষয় হিসাবে জানিয়ে রাখি যে যখন এই বা সিএএ ক্যা বা যাই হোক না কেন, আমরা কা বলি, কারণ দীর্ঘদিন থেকে উদ্বাস্তু নাম করে নামকরণের অনেকগুলো সংগঠন তারা কা করে এসেছে। অর্থাৎ পেলেই যেন তাদের মনোবাসনা পূর্ণ হবে, এরকম একটা ধারণা থেকে তারা বলছে কা চাই। এই কা করতে করতে যখন 2003 সালে এই কা করতে করতে তারা এমন ভাবে মানে অ্যাডভোকেসি করেছে সরকারের সাথে, এমন ভাবে তারা লবিং করেছে সরকারের কাছে যে তাদের দাসত্ব, তারা যে একেবারে দাস, তাদের যে হিম্মত নেই রুখে দাঁড়ানোর, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। যার জন্যে এই কা করা সত্ত্বেও 2003 সালে তাদের ইল্লিগাল মাইগ্রান্ট হিসেবে ঘোষণা করে দিয়েছিল। অর্থাৎ দুর্বল যখনই যে অভিসন্ধি নিয়ে বিজেপি সমস্ত দেশের মানে জনপুঞ্জকে একটা গোলামির শৃঙ্খলে বাঁধার চেষ্টা করেছে, এই যে যারা নেগোশিয়েট করতে গেছে লবিং অ্যাডভোকেসির মধ্যে দিয়ে রাজনৈতিক নেতাদের সাথে তেল মাখাতে গেছে, তারা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে এগুলোকে দিয়ে আমরা ভুল প্রচার করতে পারবো, মানুষকে তাবে রাখতে পারবো, আর আমাদের যে হিডেন এজেন্ডা মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্রটা শুরু করে দিতে পারবো। ফলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো, আমি নাম করতে চাই না, সবাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে যে যারা কা করে এই কাটাকে নিয়ে আসতে ছিল তারা কারা। আমি এক জায়গায় বলেছিলাম, এক জায়গায়, যে আসামে ডিটেনশন ক্যাম্পের দারোয়ান হওয়া উচিত এদের, কারণ এরাই আসামে ডিটেনশন ক্যাম্পের এই 19 লক্ষ মানুষের দুর্ভোগের জন্য দায়ী। ততদিন পর্যন্ত এরা দারোয়ানগিরি করুক যতদিন না ওই মানুষগুলোকে আবার তার নাগরিকত্ব ফিরিয়ে দিতে পারে, দারোয়ানগিরি করুক। তারাই এখন বাংলায় সক্রিয় হয়ে উঠেছে, আবার কা শুরু করে দিয়েছে। এই কা করে 2003-এ ইল্লিগাল মাইগ্রান্ট হয়েছে, 2019-এ এই ইল্লিগাল মাইগ্রান্ট কিন্তু অপসারণ হয়নি। 2003-এর আইনটা কিন্তু অটুট রয়েছে। এনপিআর করতে গিয়ে বলছে যে 2003-এর আইনকে মেনে তারা এনপিআর করবে, তারপরে এনআরসি হবে। সংসদে অমিত শাহ তিনি বলেছেন ক্রোনোলজি সমঝিয়ে পেহলে,
पहले का होगा, उसके बाद एनपीआर होगा, और एनपीआर से तहत ये एनআরসি होगा। এই হচ্ছে অবস্থার মধ্যে দিয়ে আমরা আসামে যে ভয়ঙ্কর অবস্থা দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে আপনারা যে আন্দোলনে সামিল হয়েছিলেন, কা বিরোধী আন্দোলনে, অনেকে বলেছে না কা বিরোধী আন্দোলনটা সঠিক নয়, স্লোগান ঠিক নয়, এনআরসি বিরোধী আন্দোলন এই নামকরণ ঠিক নয়। সুতরাং আমাদের ওই যে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, সেটা ভুল রাস্তা ছিল। আপনার কি মনে হয় দেশের মানুষ ভুল করেছিল? না, আমি তো তা মনে করি না। সর্বভারতীয় স্তরে যে কা বিরোধী আন্দোলন ছিল, এটা হচ্ছে আমার মতে স্বাধীন ভারতের বোধহয় সর্ববৃহৎ গণতান্ত্রিক বিদ্রোহ। গণতন্ত্রের স্বার্থে স্বাধীন ভারতের, আমার যতদূর অবজার্ভ, মানে ওই জরুরি অবস্থার পর্যায়টা বাদ দিলে পরে, মানে অন্তত গত 2-3 দশকের সবচেয়ে সর্ববৃহৎ গণবিদ্রোহ সারা ভারতে যেটা হয়েছে। অসম বা উত্তর পূর্বাঞ্চলের আন্দোলনের সর্বত্রই বলা হয়েছে যে কিছু স্বতন্ত্র প্রেক্ষাপট রয়েছে। তার মানে এই নয় যে অসমে সারা অসমে সবাই এক সুরে কথা বলছে আর বাকি ভারতে সবাই এক সুরে কথা বলছে, এরকম হতো না। বাংলাদেশ যেরকম নানা মুনির নানা মত আছে, অসমেও আছে। অন্তত আমার মতো লোক প্রচুর অসমিয়াদের মধ্যেও আছেন যারা জাতীয়তাবাদী শিবিরের মূল আওয়াজের সঙ্গে একমত নয় অন্তত। কারণ আসামে কা বিরোধিতার ব্যাপারটা কি, এটা হচ্ছে ওই আরএসএস এর প্রচারের এপিটার ওপিট। এরকম আরএসএস বলছে যে বাংলাদেশে মুসলমানের মার খেয়ে বাঙালি বা হিন্দুরা থাকতে পারছে না, এরা চলে আসছে আর আমরা এদেরকে নাগরিকত্ব দিয়ে দেবো। ফলে বাঙালি হিন্দু খুব খুশি হচ্ছে, অবাঙালিদের মধ্যে একটা মুসলমান বিদ্বেষ এবং হিন্দুর সুরসুরি হচ্ছে। বিহারিরা বলছে বেশ তো মুসলমানের যন্ত্রণা যখন রাখাই যাচ্ছে না, এরা হিন্দু এলে আমরা হিন্দু সর্ববৃহৎ হব। আসামের বিহারিদেরও তো একই, বা মারোয়ারিদের তো একই মানসিকতা, হিন্দু সাম্রাজ্য হবে। এবার সেটাকে বিশ্বাস করছে, সেটাকে আমরা বিশ্বাস করছি না। আমরা মনে করছি যে 71-এর পর অন্তত পূর্ব পাকিস্তান থেকে আসার সংখ্যাটা মোটেও বেশি নয়, আর যদি এসছে ওইটা আসামে মোটেও নয়। এবং নানান ভাবে এগুলো অনেকেই অ্যানালাইসিস করেছেন। আর বিশেষ করে অসম আন্দোলনের মার খাওয়ার পরে তো কোনো পাগল ছাড়া কেউ এখানে আর থাকতে আসে না, ঠিক আছে? আর সুতরাং বেশি নয়। আর কিন্তু কথাটা হচ্ছে এটা আরএসএস বিশ্বাস করাচ্ছে যখন প্রচার করছে যে ঘটনাক্রমে এটাও দেখা গেছে যে বাংলাদেশের যে সেন্সাসে সেখানে দেখা গেছে যে উল্টে এখান থেকে যারা ছিন্নমূল ভাবে ঘুরে টুরে বেড়াতেন, তারা বাংলাদেশে ফিরে গিয়ে তারা আবার সেখানে বসবাস করছে। বাংলাদেশের সেন্সাস সেটা বলছে। আমাদের মন্ত্রী সেই বাংলাদেশে গিয়ে সুষমা স্বরাজ বলছেন যে বাংলাদেশের এই সংখ্যা, এই যে সংখ্যা, সেই সংখ্যা আর নেই। বাংলাদেশ সুন্দর করে আমাদের মানুষগুলোকে সরকারের সঙ্গে এক কথা বলে ও দেশে গিয়ে সরকারের সঙ্গে যেমন এনার্জি হওয়ার পরেও বললো, বাংলাদেশকে বললো, এগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, আপনাদের না ভাবলেও হবে। অথচ বাংলাদেশই দাঁড়াবেন, আপনি বাংলাদেশের সঙ্গে বলছেন না আপনাদের না ভাবলেও হবে, অর্থাৎ আমাদের বাংলাদেশিকে আপনারা না নিলেও হবে। তাহলে করছোটা কি? শয়তানিটা তো এখানে আছে। যাই হোক, তো এই যে প্রচারটা দিয়েছে তাতে একদল লোক, দেখুন বাঙালি হিন্দু বিশ্বাস করেছে হ্যাঁ এসে যাচ্ছে বোধহয়, অর্থাৎ বাঙালি হিন্দু প্রচারটা দিল, প্রতিষ্ঠা দিল, হ্যাঁ আমরা এসে আসামে ভরে ফেলছি, ঠিক আছে। এবার উগ্র জাতীয়তাবাদী অসমিয়ারা বলছে আরে আমরা তো সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে তাড়াতে চাইছি, আর এরা থেকে আসছেই সুতরাং তাড়াতে হবে। ফলে কা বিরোধিতা করছে এই ভয়ে যে 14 পর্যন্ত যদি বাঙালি হিন্দুকে বাংলাদেশ থেকে আসতেই দেওয়া হয়, তাহলে তো ওই অখিল গগৈর মতো যে নিজেকে মাওবাদী বলেও দাবি করে, কখনো মাও সেতুংয়ের অনুগামী বলেও দাবি করে, বামপন্থী বলেও দাবি করে, আসলে বামপন্থী তো নয়, অর্থাৎ বামপন্থারও মোড়কটা নিয়েছে, জাতীয়তাবাদেরও মোড়কটা নিয়েছে। সে পর্যন্ত প্রচার দিয়েছে যে 1,90,00,000 বাঙালি হিন্দু এসে যাবে। ফলে এটা বলে অসমিয়া সাধারণ মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেছে। তো এদিক থেকে এটা হচ্ছে উল্টো পিঠ। কিন্তু আমরা মনে করি যে তাদেরও একটা যুক্তি আছে, যেটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল না আসাম আন্দোলন, একটা ভদ্রলোকের চলতি, চলো ভাই মারামারি করছো, আচ্ছা চলো এইখানে আমরা একমত হলাম যে এই শর্তগুলো আমরা মানব। তাহলে আমরা যদি 71-এর 24 মার্চ মেনে বসে আছি,
হঠাৎ করে তুমি যদি বলো যে না এটা হিন্দুদের বেলা প্রযোজ্য হবে না, শুধু মুসলমানদের বেলা প্রযোজ্য হবে, তাহলে এই ভদ্রলোকের চুক্তিটা ভেঙে ফেলেছো, সেটা একটা অনৈতিক স্থিতি। সুতরাং এই প্রতিবাদের তো আসাম আন্দোলনের মানে ঐতিহ্য মানতে গেলে এই আন্দোলনের একটা যুক্তি আছে। তাতে অতি উগ্র বাঙালি বিরোধী কথাবার্তা হয়েছে, 1,90,00,000 চলে আসবে, এইসব গল্প আমরা বিশ্বাস করিনি। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, এবং আমার মতো প্রচুর লোক আছে, তাতে অসমীয়াদের মধ্যেও আছে, সংখ্যাটা কম, আমাদের সেই গণভিত্তি নেই নো ডাউট, কিন্তু আমরা আশা করছি যে ভবিষ্যতে এটাই মূল স্রোত হবে। সেটা হচ্ছে যে কাটা হচ্ছে আসলে কাউকে তাড়াবার আন্দোলন নয়, তাড়াবার আইন নয়, এটা ঠিকই বলছি। হ্যাঁ, এটা ঠিকই বলছি। এটা যে তাড়াবার ব্যাপারটা হচ্ছে ক্রমাবধি ক্রমাবাদী সমঝি। তো কা দিয়ে এরা আসলে আদৌ কাউকে নাগরিকত্ব দিচ্ছে না। কারণ আপনার মনে পড়বে যে কায়ের পরে উত্তরপ্রদেশে একটা সমীক্ষা চালিয়েছে উত্তরপ্রদেশ সরকার, কাদেরকে নাগরিকত্ব। কেন আপনার মনে হচ্ছে যে ওরা তো বারবার দম ঠুকে বলছে যে কা নিয়ে এসছি আমরা এই সমস্ত দেশগুলো থেকে আসা মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য? এটা একদম একদম বাজে কথা। যেরকম আগেকার কথাগুলো বাজে ছিল যে আইএমডিটি বাদ হয়ে গেলে সব মুসলমান ডিপুটার হয়ে যাবে, বাংলাদেশে হয়ে যাবে, হিন্দু বাঙালির কিছু হবে না, দেখা গেল এরপরে হিন্দু বাঙালি বেশি ডিপুটার হয়েছে, এগুলো সব বাজে কথা। আমি দুটো প্রমাণ দিচ্ছি। একটা হচ্ছে উত্তরপ্রদেশে এরকম একটা সমীক্ষা হয়েছে, এবার সমীক্ষাতে এগুলো এনডিটিভি ডকুমেন্টেশন করেছে। দেখা গেছে যে সেই নবশূদ্রদেরকে গিয়ে জিজ্ঞেস করছে, তো বলে কি হয়েছে না, আমার ভোটার তালিকাও আছে, আমার পান কার্ডও আছে, আমার পাসপোর্টও আছে, আমার আধার কার্ডও আছে, আমার রেশন কার্ডও আছে, তারপরেও তারা উদ্গ্রীব যে হ্যাঁ এনআরসি হয়ে গেলে ভালো, আর কা দিয়ে আমি নাগরিকত্ব পেয়ে গেলে ভালো। বলে দরকারটা কি আপনার? না, লোকে আমাদেরকে এখানে তো বহিরাগত বা বিদেশি বলে, এই অপমান থেকে মুক্তি পাবো। একদম বাজে কথা। যদি সামাজিক ভাবে এই অপমান আছে, যেরকম দলিতরা মুক্তি পায় না, এরকম এই উদ্বাস্তুরা মুক্তি পাবে না। আপনি একেবারে সঠিক একটি জায়গায় বলেছেন যে আমাদের উদ্বাস্তু আন্দোলনের নেতারা যখন আমরা বলেছি, আমি একটু বলে নিই আপনাকে, আপনি প্রশ্নটা শুনুন। এই উদ্বাস্তু আন্দোলনের নেতারা, আমি নাম বলতে চাই না কারোরই, তারা যখন আমার কাছে অন্তত বিল থেকে শুরু করে যেগুলো, এই যে আইনটা 55 সালের আইন, তারপরে বিল, তারপরে হচ্ছে যেটা মানে এমপিদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই কপি, তারপরে যেটা পার্লামেন্টে পেশ করা হয়েছে সেই কপি, এবং তারপরে যেটা আইনে পরিণত হয়েছে সেই কপি আমার কাছে আছে। এই সবকিছু দেখার পরে বিল, বিশেষ করে বিলটা আসার পরে পার্লামেন্টে পেশ হওয়ার পরে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই কায়ের মধ্যে এমন সমস্ত শর্তগুলো আরোপ করছে যে শর্তগুলো কোনো মানুষ কোনো দিন পূরণ করতে পারবে না, অথচ আমাদের এই নেতারা তারা মুসলিম এলাকায় গিয়ে বলেছে উদ্বাস্তু ভাইরা যদি এই কায়ের মধ্যে দিয়ে নাগরিকত্ব পায়, মিয়া ভাইরা আপনারা প্রতিবাদ করবেন কেন? বাংলাদেশ থেকে তো একটাও মুসলমান এখানে আসে নাই, তা আপনাদের প্রতিবাদ করার দরকার কি? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কায়ের মধ্যে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র, সেটা হচ্ছে সংবিধানের মূল যে বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্যের উপরে চরম আঘাত, যার মধ্যে রয়েছে যে এই দেশটা সেকুলার, এই দেশটার নাগরিকত্ব মানে প্রবধানের মধ্যে কখনোই জাত পাত ধর্ম লিঙ্গ ভাষা কোনো কিছুই নির্ণয় করা যাবে না। আমাদের সেই সমস্ত উদ্বাস্তু নেতারা এই বিষয়কে গুরুত্বই দিল না। তারা বলল দেশ জুড়ে যদি এনআরসি হয়, তাহলে যদি আসা বাংলা থেকে আমরা আন্দোলন করি, তখন এই নেতারা ভাবতে পারেনি সারা দেশের মানুষ এই কায়ের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, এনপিআর বিরুদ্ধে
এরকম একটা সাংঘাতিক রকমের গণ আন্দোলন, গণ অভ্যুত্থান শুরু করবে, এদের মস্তিষ্কে সেটা আসেনি। এরা বলল বাংলায় যদি এনআরসি না করতে দেওয়া হয়, মুসলমান ভাইরা, আদিবাসী ভাইরা এবং অন্যান্য যে সমস্ত মানুষ তারা যদি আন্দোলন করে, যে নাগরিকত্ব এনআরসি কার্ড মানে নাগরিকত্ব কার্ড দেওয়া হবে, তার জন্য চাকরি বাকরির অসুবিধা হবে বাংলার ছেলেদের। তো এই করে তারা দেখা গেল যে বিজেপিকে একটা স্পেস দেওয়ার চেষ্টা করছে। মুখে বলছে না, কিন্তু বিজেপিকে একটা স্পেস দেওয়ার ভেতরে একটা চুক্তি করে ফেলেছে যে এইভাবে আমরা এই মানুষগুলো যারা আন্দোলন করতে চায় তাদের তাবে রাখবো, আর আপনারা কায়দা করে এই কাটাকে লাগু করে দেবেন। এতে তারা উদ্বাধু হয়ে নেচেছে। এখনো তারা বিশ্বাস করে যে পুজোর আগে নাকি নাগরিকত্ব কার্ড গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এরকম স্বরাষ্ট্র দপ্তর থেকে বলেছে। সুতরাং এটা কতটা আপনার বিশ্বাসযোগ্য মনে হয় বলে মনে করছেন সুশান্ত বাবু? না, এটা তো করোনার ভ্যাকসিন এসে যাবে এর মতো। এটা যে করোনার ভ্যাকসিন এসে যাবে বলে দুদিন পরে শুনি না, এটা এরকম প্রচার হচ্ছে, যদি প্রচার হয় আর কি আপনার। তো এটা তো ঠিকই বলেছেন আপনি, এত যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে, এটা ব্যাপারটা পরিষ্কার হবে। ওই বলছে এখন এত ভয় পেয়ে গিয়ে 6 মাসে তো বিধিটা আনলো না, এখন আর 3 মাস সময় নিয়েছে, 15 সেপ্টেম্বর দিনটা যাবে, বলছে 15 সেপ্টেম্বরের মধ্যে আনবে, দেখা যাক কি হয়। সেখানে আরো খেলা জমবে, মানে আসল খেলা জমে যাবে। আবার এই বিধি আসা পর্যন্ত সীমিত আছে, আবার সারা ভারতে হবে, দেখা যাক। অনেকটা কন্ডিশন। একটা প্রশ্ন হচ্ছে, ওই যে আমি উত্তরপ্রদেশের কথা বলছিলাম, আমরা যারা 1000 বছরের ভাস্কর বর্মার আমল থেকে বাঙালি, তাদেরকে অসময় ওই খিলঞ্জিয়া বলছে না, বহিরাগত বলছে, হ্যাঁ, অস্তিত্ব স্বীকার করছে না। আর উত্তরপ্রদেশের ওই উদ্বাস্তুরা ওই এনআরসির কার্ড নিয়ে নেবে, আর তারপরে তাকে উদ্বাস্তু বলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এনআরসিতে নাম আসার পরেও প্রচুর লোককে বাংলাদেশি বলে ডিটেনশন কি ট্রাইব্যুনালে ডাকছে, বা উজান আসমে আপনার শ্রমিকদেরকে বাংলাদেশি বলে পিঠে থানাতে ধরিয়ে দিচ্ছে। এগুলো তো মানে চলে, মব লিঞ্চিং যেরকম গোহত্যার নামে চলে, এরকম এটা আসামে বাংলাদেশি পেটানো, উজান আসামে এটা দীর্ঘদিন ধরে চলে। ঠিক আছে, এগুলো তো চলছে, এগুলো এনআরসির কার্ড দেখালেও লাভ হবে না আপনার। সুতরাং এগুলো চলবে, এই যে সম্প্রদায় বিদ্বেষ, জাতি বিদ্বেষের অঙ্গ এগুলো। সুতরাং তারা বিভ্রান্ত হচ্ছেন যে আমরা কার্ড পেলে বুঝে তাদেরকে এভাবে বোকা বানাবো। আরেকটা প্রমাণ হচ্ছে অসমের ক্ষেত্রে, যেমন ধরুন অসমে যখন বারবার প্রশ্ন করা হচ্ছে যে অসম কারা আছেন কায়ের সুবিধা পাওয়ার জন্য, তখন আবার এতদিন তো বলা হয়েছে যে বাংলাদেশে টিকতে পারছে না, এসে উদ্বাস্তুরা ভিড় করে ফেলেছেন, এদেরকে যাবে কোথায়, এদের আশ্রয় দিতে হবে। তারপরে যখন আন্দোলনকারীদেরকে নম্র করতে হবে, তার কেউ না কাতে তো বেশি লোক সুবিধা পাবে না। এটা কিন্তু শাসকেরাই বলছে, কায়ের প্রস্তাবকেরাই বলছে, আমরা বলছি না, তারা বলছে। সরকারি তরফে বলা হচ্ছে না কায়ে বেশি লোক বলে কারা পাবে। ওই যে এনআরসি থেকে যে 5 লাখ বাঙালি হিন্দু বাদ পড়লো, যে তারা হিন্দুরা যারা বাদ পড়েছে, বাঙালি হিন্দু নয়, যারা হিন্দু বাদ পড়েছে তারা। এইবার দেখুন এটার মধ্যে মস্ত ফাঁকি আছে। কি করে জানলে যে তুমি এরা 171-এর পরে এসছে? এরা তো সবাই 71-এর আগে এসছি বলে আবেদন করেছে এনআরসিতে নাম ঢোকাবার জন্য। তোমার আমলাতন্ত্র উল্টো পাল্টা করেছে, যেভাবে তোমরা ডিভোটার বানাও, ডিটেনশন ক্যাম্পে পাঠাও, এভাবে এনআরসি থেকে নাম বাদ দিয়েছো। লোকে তো বলছে, এই যে আপনি যে কথাটা বললেন যে সরকার কি করে চিহ্নিত করবে যে এরা 71-এর পরে এসে, এই কথাটা কিন্তু সংসদে অমিত শাহ বলে ফেলেছে যে বাংলায় মানুষদের এমন ভাবে পূর্ববর্তী সরকারগুলো নাগরিকত্ব দিয়ে দিয়েছে যে এখানে কারা ঘুষপেটিয়া সেটা চিহ্নিত করা যাচ্ছে না। ফলে এই যে সমস্ত উদ্বাস্তু তথাকথিত উদ্বাস্তু নেতারা নিজেরা এসে লাঠি করে বলছে বাংলাদেশের পরের থেকে এত মানুষ এই দেশে এসেছে, নিজেরা নিজেদের জন্য বিপদ তৈরি করছে। ঠিক তথ্যের ভিত্তিতে এই সব স্বঘোষিত উদ্বাস্তু নেতারা এই তথ্য বলছে। যে তাদের কাছে বক্তব্যের জায়গাটা কোথায়, কি করে বলছে? বাংলাদেশের সরকার যেখানে দেখাচ্ছে যে আমার দেশ থেকে কোন ধরনের শরণার্থী বাংলাদেশ সরকারে সেইভাবে যায়নি, যারা গেছে তারা আমাদের দেশের নাগরিক না।
তাহলে এই উদ্বাস্তু নেতাদের কাছে কি ডকুমেন্ট আছে সুশান্ত বাবু, যারা বলছে না, এগুলো তো ডকুমেন্টের উপরে কথা হয় না, এগুলো এগুলো 2 কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ডকুমেন্টের এই যে রাজ্যপাল এসকে সিনহার প্রতিবেদন বলে একটা চলে, ওটা পুরোটা হাওয়ার উপরে। তো এদের তো হচ্ছে পলিটিক্যাল প্রপাগান্ডা, এদের কোনো দলিলের দরকার নেই। দলিল হচ্ছে আপনার আমার দরকার, আপনার আমার একটা মিথ্যাকে মিথ্যা প্রমাণ করবার জন্য আপনার আমার দলিলের দরকার। যেরকম আমি বাংলাদেশি নই, ভারতীয় প্রমাণ করতে আমার দলিলের দরকার, এরকম আপনার আমার দরকার। ওদের কোনো দলিলের দরকার নেই, ওদের কোনো দলিল। এই যে বলছে আজকে 5 লাখই হোক আর 10 লাখই হোক আর 19 লাখই হোক, এরা প্রত্যেকে আবেদন করেছে 71-এর আগে আমি অসমে ঢুকেছি বা আমি প্রাচীন বাসিন্দা। অনেকে সত্যি 19 লাখের মধ্যে তো প্রচুর জনজাতি আছেন, চুতিয়া আছেন, রাভা আছেন, গারো আছেন, এরা তো বাংলাদেশ থেকে আসেননি, এরা তো হাজার হাজার বছর ধরে এখানকার বাসিন্দা। ঠিক আছে, তো এইবার কথাটা হচ্ছে, এবার ধরুন বাঙালি সে কি এবার এনআরসিতে নাম এলো না বলে এবার গিয়ে সে আবেদনের ট্রাইব্যুনালে গিয়ে বলবে যে আমি তো 71-এর পরে বাংলাদেশ থেকে এসেছি, আমাকে কায়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দিয়ে দিন। তাহলে প্রথমে আপনি স্বীকার করুন যে আপনি ভারতীয় নন, আপনি বাংলাদেশি। এইবার আপনি প্রমাণ করুন আপনি বাংলাদেশি এবং অমুক জায়গাতে ছিলেন এবং আপনি ধর্মীয় কারণে মার খেয়েছেন, বিনা প্রমাণে নাগরিকত্ব দেবে, এটা তো বলা হচ্ছে না। এবং অসমে তো এটা অসম্ভব, অসমে কোনো বিনা প্রমাণে একটি লোককেও কা দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে না। আপনি অন্যত্র যাই করুন, ঠিক আছে, অসমে এটা প্রতিরোধের মুখে পড়বে, একটি লোককে, আমি বললাম। ঠিক আছে, তাহলে এটা অসম্ভব, তাহলে বাজে কথা বলছে, একদম বাজে কথা, একদম বোকা বানানো হচ্ছে, ধোকা দেওয়া হচ্ছে, তাদের কাছে কোনো হিসেব নেই। ইনফ্যাক্ট সরকার বোধহয় একটা বিবৃতিও দিয়েছিল যে সারা অসমে বা ভারতবর্ষে কতজন বাংলাদেশি আছে, সরকারের কাছে কোনো হিসেব নেই। এগুলো সব হাওয়ার উপরে চলছে, কারণ মোদ্দা কথা হচ্ছে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, আর এটা হচ্ছে যে সারা পৃথিবীর হিন্দুরা ভারতে আসতে পারবে, এটা যদি আমরা নৈতিকতাভাবে দাঁড় করিয়ে দিতে পারি। পরের স্টেপটা হচ্ছে যে সংবিধানের ধর্মনিরপেক্ষ রাখি কেন, তারপরের স্টেপটা হচ্ছে যে একটা হরিওম ঢুকিয়ে দিই, ওই বাংলাদেশের এরকম বিসমিল্লাহ আছে, এরকম একটা হরিওম ঢুকিয়ে দিই, বলে ভারতবর্ষের সংবিধানের জয় শ্রীরাম থাকবে না। এটা হয় কি করে, এটা তো দেশদ্রোহিত হয়ে যায়। এরকম ঢুকে যাবে, এখন ধীরে ধীরে ঢুকবে, এটা হচ্ছে গেম প্লে। এবং আমরা কতটা প্রতিরোধ করবো আমাদের উপর, ওটা হচ্ছে এর জন্য কার বিরোধ। তারপরে যে ক্রনোলজি, এবার যদি তর্কের খাতিরে মেনেও নিই, প্রথম কথা হচ্ছে আসামে যা হয়েছে বাকি ভারতেও তাই হবে। লাখ লাখ দলিত আদিবাসী পশ্চিমবাংলাতে উদ্বাস্তু নমশূদ্র এরা এনআরসি থেকে বাদ পড়বেন, কাতে কোনো নাগরিকত্ব পাবেন না। এগুলো তো হলো বাস্তব। আমলাতন্ত্র বলে একটা কথা আছে যে আইন বুঝে কথা কাজ করে না, সে ঘুষের বিনিময়ে কাজ করে বা তার মর্জি মাফিক কাজ করে, যার জন্য আসামে 19 লাখ। আমলাতন্ত্রের মর্জিতেও তো আসামে 19 লাখ হয়েছে। অনেক বাঙালি মানুষও এনআরসি থেকে নাম বাদ পড়ার জন্য কষ্ট করে। ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে অনেক এনজিও নেতারা এবং কোড আনকোড উদ্বাস্তু নেতারা তারা দাবি করেন আমরা এতদিন ধরে উদ্বাস্তু আন্দোলন করেছি, উদ্বাস্তু আন্দোলন করে আমরা এত সমস্ত কাজ করছি। অর্থাৎ এই উদ্বাস্তু নেতারা কি দায়িত্ব নেবে না যে তোমরা যে আন্দোলন করেছ তার ফলশ্রুতি হচ্ছে সংবিধান ধ্বংস করার দিকে কাজ করেছ, এবং এই মানুষগুলোকে এমন শর্ত চাপিয়ে দিয়েছ এই মানুষগুলোর উপরে, যে মানুষগুলো নাগরিকত্বের আবেদন করার জন্য, সেলফ ডিক্লারেশনের দেওয়ার জন্য যে সমস্ত নথিপত্রগুলো দরকার হবে সেই নথিপত্রগুলো পাবে না। তাহলে এই মানুষগুলো যারা দাবি করে 2011 সাল থেকে, তার আগে থেকে 2001 সাল থেকে আমরা উদ্বাস্তু আন্দোলন করেছি, 2003 সালে অনশন করেছি, আখেরে কি হয়েছে সুশান্ত বাবু? কি হয়েছে? তাদের জন্য বিপদ ডেকে আনেছেন। আমার দুটো কথা মনে পড়ছে আপনার কথা শুনে। ব্যাপারটা হচ্ছে এই আমরা আন্দোলন করেছি, এইসব দম্ভ করার তো সময় নয়। আসলে আন্দোলনের এখনই সবচেয়ে ভালো সময়। ঠিক আছে, অতীতে এখন ধরুন তেভাগা তেলেঙ্গানা হয়েছিল, নকশালবাড়ি হয়েছিল বলে যদি এখন কেউ জিজ্ঞেস করে শরদিন্দু উদ্দীপন আপনাকে কে কৃষক আর আদিবাসী লড়াই করবার অধিকার দিয়েছে, আমরা তো 50 বছর থেকে লড়াই করছি, এগুলো তো বাজে কথা। ঠিক আছে, আপনি যদি করছেন ভালো কথা, নতুন যদি লোক আসছে তো জুড়ছে, এটাই তো চেয়েছিলেন যে নতুন লোক জুড়ুক আন্দোলনে, ভালো কথা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই যে মরিচঝাপির যে কেসটা হয়েছিল, দেখুন মরিচঝাপির ওটাতে বিশেষ প্রবঞ্চনা নেই, লোকের উপায় ছিল না, লোকে একটা
প্রতিশ্রুতিতে ভরসা করে মরিচজবি পর্যন্ত রওনা দিয়েছিলেন, তারপরে কি হয়েছে তাদের বলছে না এসে কোনো উপায় ছিল না, ঠিক আছে, কিন্তু এখন উপায় থাকতে আমরা ওই মরিচজবির মতো প্রলোভনের শিকার হচ্ছে, যাতে পরে ঠাটা টাটা করে মারা হয় আর কি, বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। এটা তো হচ্ছে, এটা আসামেও হচ্ছে, হবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আমি শুরুতে বলছিলাম যে এনআরসিটা অন্তত আইনের হাত ধরে হচ্ছে, সেখানে প্রচুর বিড়ম্বনা আছে, মানবিক অধিকার বিপন্নতা আছে, তার থেকেও অমানবিক হচ্ছে ডিভোটার ডিটেনশন ক্যাম্প। ভালো খবর যে ডিভোটার ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে প্রচুর অসমীয়া গণতান্ত্রিক মানুষও আওয়াজ তুলছেন, এটা বন্ধ হওয়া উচিত। ডিটেনশন ক্যাম্প একেবারেই সারা দেশেই বন্ধ হওয়া উচিত। সোজা তুমি যদি বিদেশি চিহ্নিত করেছো যে পরের মাসে তুমি বাংলাদেশে পাঠাবার ব্যবস্থা করো, অথবা এইসব নাটক বন্ধ, সোজা কথা। আর বাকি ভারতে তো হতেই দেওয়া না, বাকি ভারতে হওয়ার প্রশ্নই ওঠে না। আমি দেখেছি সুকৃতি দ্বারা বলছেন যে না একটা ন্যায়সঙ্গত এনআরসি হোক, এটার মতো ভাব, হ্যাঁ, মানে ঈশ্বর যদি কল্যাণকামী হন তাহলে তো করোনা থেকে মুক্তি পাই। এখন তো ঈশ্বর আমাদের অর্থনীতিকেও বেহাল করে দিয়েছেন। এটার মতো ভ্রম ভাই, শ্রেণী বিভাজিত, বর্ণ বিভাজিত, সম্প্রদায় বিভাজিত এই আম্বানি আদানির ভারতবর্ষে এটা ন্যায়সঙ্গত এনআরসি পরে আমি নিজেকে নিজে মহান হতে পারি, এটা বাস্তবে হবে এগুলো দরকার কি? যিনি ভোটার তিনি নাগরিক। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কংগ্রেসের নেতা, আমি এইটুকুন বলতে চাচ্ছি যে যখনই নাগরিকত্ব নামক এই বিষয়গুলো আসে, এলো, আমাদের এনপিআর সম্পর্কে কথাই বলতে দিলেন না, এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে যাবে না, এ সমস্ত বলা হলো। অর্থাৎ কোথায় যেন একটা খেলা, ভেতরের খেলা একটা চলছে, যে খেলাটায় দায়িত্ব নিয়ে এই মানুষগুলো অন্যের উপরে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন, নতুন যারা আন্দোলন করতে আসছে তাদের প্রশ্ন যে এতদিন ধরে যদি মনে হয় যে হ্যাঁ একটা ভালো নাগরিকত্বের, তাহলে কি দরকার ছিল 1955 সালের সিটিজেনশিপ যে আইনটা রয়েছে, একটা রয়েছে, সেই একটাকে 14 ধারাটাকেই টার্গেট করতে হবে। 14 ধারাটাকে টার্গেট করে তাকে অ্যামেন্ড করে সেখানে ওই যে মানুষগুলো জন্মের সূত্রে নাগরিকত্ব রয়েছে, সেই নাগরিকত্বকে তার উপরে বারবার তার উপরে বিভিন্ন ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হবে। কি কারণ? আসলে চেষ্টা করছেন এরা, আসলে আমি বলতে চাইছি যে এরা তাহলে কি বুঝতে পারছেন যে কেন ওই 14 ধারাতে বারবার হস্তক্ষেপ করে গোটা সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছে? সুশান্ত বাবু, এই ধারাটাকে, হ্যাঁ এখানে আরো কিছু কথা আছে। দেখুন, যেভাবে অসমের ক্ষেত্রে বললাম যে স্থানীয়ভাবে এটা শ্রেণী সমস্যা, শাসক শ্রেণীর সমস্যা, স্থানীয় আঞ্চলিক শাসক শ্রেণীর সমস্যা, এটা সংবিধান তো বটেই। সংবিধানকে তারা চ্যালেঞ্জ করছে কেন? হিন্দু রাষ্ট্র দরকার কেন? এটার পেছনে তো রাজনীতি এবং অর্থনীতিও আছে। এই যে দেখছেন আপনি, এই কোভিড কালে এরা নতুন সময় নিয়ে এলো। এরা বলছে যে চীন থেকে সব কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসবে, চীন থেকে যারা ব্যবসা তুলে দেবে এখানে নিয়ে আসবে। যেটা এরা ভাবতে পারছে না সেটা হচ্ছে, আর মানে ধরুন হিন্দুত্ববাদীরা তো মনে করে চীন একটা কমিউনিস্ট পার্টি, আর আমাদের অনেক বামপন্থী আছে যারা মনে করে বা আবার চীন তো একটা কমিউনিস্ট কান্ট্রি, আর তারা তো খুব ভালো কাজ করছে ইত্যাদি ইত্যাদি। আমাদের এরা মনে করছে না চীনের বাজারটা এত গরম, তার কারণ হচ্ছে চীনের শ্রমের মূল্য অত্যন্ত সস্তা এবং চীনের শ্রমজীবীদের সমস্যা অত্যন্ত বাজে। চীনের প্রত্যন্ত এলাকা থেকে ধরুন আপনি পুরুলিয়ার কোন গ্রাম থেকে কলকাতা নগরে কাজ করতে গেলেন, কলকাতা নগরে আপনার কোনো নাগরিক অধিকার নেই। আপনার কোনো নাগরিক অধিকার কলকাতা নগরে নেই। আপনাকে কলকাতা নগরে প্রান্তে কারো ভাড়া বাড়িতে থাকতে হয়, ঠিক আছে, এবং কথার সঙ্গে আপনি বাড়ি মানে কাজের জায়গা থেকে বাড়িতে যেতে পারেন না। কারণ আমরা করোনা কালে দেখেছি বাড়ি যাওয়াটা কি কঠিন কাজ ছিল, এবং চীন ভারতবর্ষের 7 গুণ, বুঝতে পারছেন? তো চীনের শ্রমজীবীদের উপর যে বর্বর শোষণ শাসনগুলো হয়, তার সে তুলনায় বা একই রকম শোষণ শাসনকে সম্ভব করতে পারলেই ভারতবর্ষে আমরা আরো বেশি বিদেশি পুঁজিকে ডেকে আনতে পারি। আমরা চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা তৈরি করতে পারি। তাহলে শ্রম মূল্যটা সস্তা হবে কি করে? তার একটা প্রধান হচ্ছে ওই নাগরিকত্ববিহীন দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা, যেটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও করছে বা ইউরোপীয় দেশগুলোও করছে। দ্বিতীয় শ্রেণীর প্রব্রজিত শ্রমিকগুলো সবাইকে
এই জায়গাটা কিন্তু ভারতবর্ষের হ্যাঁ মানে শিক্ষিত সমাজও বুঝতে চাইছে না, হ্যাঁ এবং সাধারণ মানুষও হ্যাঁ বোঝার চেষ্টা করছে না যে এনআরসির মধ্যে দিয়ে আসলে তার ভেতরের যে যে ষড়যন্ত্রটা, এত মানুষকে দেশহীন নাগরিকে পরিণত করা, মধ্যপ্রদেশের মতো জায়গাতে বিশাল বিশাল ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। পাশাপাশি আপনি যেটা উল্লেখ করলেন, খুব অদ্ভুত ব্যাপার, এটা হচ্ছে চুক্তি করেছে চীনের সাথে, যে চীনের যারা ছোটখাটো ব্যবসা ট্যাবসা করে, উহান যাদের ওই পলিউশন কন্ট্রোল বোর্ডের মতো যাদের পারমিশন দিচ্ছে না, অথচ খেলনা জিনিস তৈরি করে, সেই সমস্ত কোম্পানিগুলোকে বিশাল লে লাদাখ থেকে শুরু করে একেবারে এই অঞ্চলে কয়েকটা স্টেটের মতো জায়গা তাদের দিয়ে দেওয়া হবে। এই চুক্তি করার পরে যখন সামনে চলে এলো, তখন ডোকলামের কাণ্ড ঘটে। ডোকলামের কাণ্ড ঘটার পরে এই মোদি মিডিয়াগুলো চীনের দ্রব্য বর্জন করো, চীনের দ্রব্য বর্জন করো বলে কয়েকটা 30টার উপরে চীনের দ্রব্য বর্জন করে দিল। তার মধ্যে টিকটক নামক একটি অ্যাপস, টিকটক নামক একটি রয়েছে। হঠাৎ করে সেই টিকটকটা যখন আম্বানি কিনে নিল, তারপরে চীনের দ্রব্য বর্জন করা বিষয়টা শেষ হয়ে গেল। অর্থাৎ এই যে জায়গাগুলো এনআরসি করার জন্য আসল সেই যে ষড়যন্ত্রের জায়গাটা কি ভারত মানুষ ধরতে পারছে না কেন? এদের জন্য সস্তা শ্রমিক চালান দেওয়া, সোজা কথা, সস্তায় শ্রমিক চালান দেওয়া, কম দামে যাতে কাজ করে। আপনাকে তো বাংলাদেশে পাঠাচ্ছে না, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে তো লাখ লাখ লোককে, এই আসামের 19 লাখ লোককে কই রাখবে ভাবুন আপনি, ঠিক আছে? তাহলে তো আপনাকে ওই ছাড়তে বাধ্য হচ্ছে, যেরকম ছাড়বে তারপরে আপনি বেনাগরিক, ফলে আপনি অনেক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবেন, তারপরে আপনি সস্তায় যেখানে সেখানে যা তা কাজ করতে বাধ্য হবেন। এবার যেমন ধরুন ওই গত বছর এনআরসি থেকে নাম বাদ পড়াতে, ওই আমি আপনাকে দুটো লিঙ্ক দিয়েছি যেখানে এটা লেখাতে আছে, অনুভব শইকিয়া স্ক্রলে লিখেছে যে প্রচুর বিয়ে বাতিল হয়ে গেছে। এবার যে ধরুন যে ছেলেটি চাকরি বাকরি করে, মোটামুটি ডিগ্রি করে, ভেবেছিল একটা মেট্রিক পাস মেয়েকে বিয়ে করবে, এবার সে তো মেয়ে পাচ্ছে না, বা ধরুন যে মেয়ে ভেবেছিল একটা ছেলেকে বিয়ে করবে, সে তো ছেলে পাচ্ছে না, এবার সে যাবে কোথায়? সে তো যাকে তাকে বিয়ে করবে, এবং কোন পথে যাবে আপনি জানেন কিভাবে। তো এইভাবে যে কোনো পথে সে রোজগারের ধান্দা করবে, এবং সেখানে যদি সে 10 টাকা পেত তার ন্যূনতম দাম, সে এখন 6 টাকায় বা 5 টাকায় কাজ করতে রাজি হবে, তার তো খেয়ে পরে থাকতে হবে। আর তার জন্য চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। এই বিদেশি যে কোম্পানিগুলো আসবে, সে বিদেশি হোক আর প্রবাসী ভারতীয় কোম্পানিগুলো আসবে, তাদের ওখানে কাজ করবে, তার জন্য একটা শ্রমের বাজার তৈরি করা হচ্ছে। এটাও একটা কথা। ফেসিবাদী চক্রান্ত তো আছেই, হিন্দু রাষ্ট্র বলে, যা কিছু হিন্দুর স্বার্থে যায়। তারপরে একটুখানি খেয়াল করে দেখুন, এই ডোকলামের কাণ্ডটা ঘটলো, কতগুলো মানুষ, আমাদের সেনাবাহিনী, আমাদের ঘরের ছেলেরা, আমাদের নিজেদের ঘরের ছেলেরা মার খেয়ে গেল। সেই সময়ে ঠিক একই সময়ে 41টি কয়লা খনি বেসরকারিকরণ করে দেওয়া হলো। যে 41টি কয়লা খনির মালিক ছিল ভারতের সরকার, সেটা বেসরকারিকরণ করে দিয়ে বিদেশের হাতে তুলে দেওয়া হলো। এবং এই 41টি কয়লা খনি তো, কয়লাটা তো এমনিতে উঠবে না, সেখানে কাজ করতে দরিদ্র বিদেশিকে পাঠাবে, ধনী বিদেশিকে পুঁজির জন্য পাঠালো, আর দেশি ভারতীয়দেরকে যে বিদেশি বাড়ানো হলো তাদেরকে কাজ করতে পাঠাবে, এবং তাদেরকে জঙ্গল জমি থেকে উচ্ছেদ করা হবে, তোমরা তো বিদেশি জঙ্গল ছাড়ো। এখানে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিই। মনে করুন আসামে তো এনআরসির কায়ের বিরুদ্ধে ওই 6 নম্বর দফা, আসাম চুক্তির 6 নম্বর দফার কথা বলা হচ্ছে, যেখানে বলা হয়েছিল যে অসমীয়া ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি সুরক্ষিত হবে, এবং এটাকে কংগ্রেস ফেলে রেখেছে। এবার যেহেতু কায় এনেছে, এবার বর্তমান শাসক দল বলছে না আমরা কায় আনছি, কিন্তু 6 নম্বর দফা প্রয়োগ করে অসমীয়াদের স্বার্থটাকে বা জনজাতিদের স্বার্থকে সুরক্ষিত করবে। একটা কমিটি বানিয়েছে, কমিটি কিছুদিন আগে প্রতিবেদন দিয়েছে, তারপর সরকার এটাকে গোপন রেখেছে, গত মাসে এটাকে আবার এটাকে প্রকাশ্যে এনেছে, তারপর কিছু বাঙালি জাতীয়তাবাদী খুব লেখালেখি শুরু করেছেন, এইভাবে হলে তো আসাম বিপন্ন হয়ে যাবে। যারা সমর্থক বাঙালি, তারাও 6 নম্বর দফার বিরুদ্ধে। আমি তো মজা করে বলছি,
তোমাদের কাও লাগবে, আবার 6 নম্বর দফা চাই না, এটা তো হবে না। ঠিক আছে, তোমরা একাই খাবে, ওরা গোল্লা যাবে, এটা তো হবে না বাবা। হ্যাঁ, ওদেরকে তো কিছু দিতে হবে, তবে কা না হলে 6 নম্বর দফা হবে না, এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, যখন 6 নম্বর দফা দিয়ে অসমীয়া বা জনজাতিদেরকে আস্থাতে আনা হচ্ছে যে দেখো তোমাদের জন্য সব জমি টমি হয়ে যাবে, অর্থাৎ বাঙালি যারা নাগরিক হয়েও যাবে, ধরুন 71-এর পরে যারা এলো না, মনে করুন সব নাগরিক হয়ে গেল, কিন্তু তারা তো নাগরিক অধিকার পাবেই না। এমনকি 51 পরবর্তী যারা এনআরসিতে নাম এসে গেছে, তারাও সব জমি জমা কেনার থেকে শুরু করে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব হারাবে। সেটা তো প্রমাণ হয়ে গেল আসামে। হ্যাঁ, না, আসামে আমি শেষ করছি। তাহলে ওই 19 লাখ বা 5 লাখ বা উদ্বাস্তুকে নাগরিকত্ব দিতে গিয়ে আরো 50 লাখ বাঙালি সব নাগরিকত্ব হারালো। মানে বাস্তবে এটা হবে না, মানে বাস্তবে এটা হচ্ছে না, ধরুন আইনত তাই হবে, হওয়ার কথা। আর অসমীয়ারা সব পেয়ে গেল। এইবার ঠিক এই সময়ে অসমে প্রথমে দিহিং পাটকাইতে কয়লা খনি বিক্রি করার বিরুদ্ধে একটা জঙ্গল অভয়ারণ্যের বিরুদ্ধে প্রতিরোধ হলো। এই কোভিড কাল মূলত অসমীয়ারা প্রতিরোধ করলেন এবং এটা আপাতত স্থগিত। তারপরে কি হলো, ওই যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটা প্রস্তাব বানালো, তাতে কি হয়েছে যে 100 অ্যারোনটিক মাইল এরকম বা নটিক্যাল মাইল এরকম বলে, মাইলের ভেতরে অর্থাৎ যে কোনো বড় বড় কোম্পানিকে যা তা করতে দেবে, তার জন্য এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে। তাতে গোটা উত্তর পূর্বাঞ্চলের 1 কিলোমিটার জায়গাও বাঁচে না, অর্থাৎ 1 কিলোমিটার জায়গা বাঁচে না। তাহলে 6 নম্বর দফার মূল্য কি রইল? তারপরে এই যে বললেন 40টি জঙ্গল দিয়ে দেওয়া হলো, তার মানে মোদ্দা কথা জনজাতিদের জমি দেওয়ার তো ওদের উদ্দেশ্য নয়। অর্থাৎ 6 নম্বর দফা এনে বাঙালিদেরকে উচ্ছেদ করা গেল জমির অধিকার থেকে, আর তারপরে এইসব এনে ওই তথাকথিত জনজাতিদেরকে উচ্ছেদ করা হলো। 6 নম্বর দফা তো রইল হাতের চকলেট হয়ে, হাতে রইল পেন্সিল, আঁকবার কাগজ নেই। দেখছেন, সব দিকে ধোকা চলছে, সর্বৈব ধোকা, অসমীয়াদেরকেও ধোকা, বাঙালিদেরকেও ধোকা। তার জন্য আমরা বলি যে এটা আসলে ভাষা, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে এটা আসলে শ্রমিক শ্রেণীর বিদ্রোহ হতে হবে। আর কা বিরোধী আন্দোলন সেদিকে যাচ্ছিল, এই করোনা এসে থামিয়ে দিল আর কি। কিন্তু আবার এখন তো কোভিড কালের বিপন্ন শ্রমিক, আজকে আমি পড়ছিলাম যে এই যে আপনার কি বিপন্ন অবস্থা হয়েছে, যে আরবিআই তো ডিক্লেয়ার করে দিয়েছে প্রায় দেউলিয়া হওয়ার পথে। তারপর সরকার বলে দিয়েছে যে এবার রাজ্যগুলোর জিএসটি টাকা দিতে পারবে না, রাজ্যগুলোকে বলে দিয়েছে আরবিআই থেকে লোন নাও। কিছু রাজ্য বলছে আমরা কেন নেব, তুমি নিয়ে আমাদেরকে দাও। আর সেটা তো গত আগস্ট মাস থেকে জিএসটি টাকা রাজ্যগুলোকে দিচ্ছে না। ঠিক আছে, এবার রাজ্যগুলোর ভয় হচ্ছে অনেক রাজ্য কিন্তু মাইনে টাইনে এগুলো কাটতে পারে, এরকম অবস্থা। ঠিক আছে, আর নতুন চাকরি দেওয়া তো বাদই দে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই যেখানে বাস্তবতা, সেখানে শ্রমজীবীরা এখনো পিঠ ঠেকানোর জায়গা পাচ্ছে বলে চুপচাপ বসে আছে। একটা বিদ্রোহ তো হলোই, যে শহর থেকে যে গ্রামে চলে এলো শ্রমিকরা, এটা এক ধরনের বিদ্রোহ। তুমি আমাদেরকে থাকতে বলছো, তোমার কথা আমি পাত্তাই দিচ্ছি না, কারণ তুমি আমার টাকার ব্যবস্থাই করো না। ধরো আমি মরলে হলেও বাড়িতে চলে আসবো। এইবার যদি বাড়িতে এসেও আমি যদি কিছু না পাই, তাহলে একদিন তো আমি তুলে দাঁড়াবো। তার দরুন বোধহয় কালকে ওই যে লাইক আনলাইকের মান কি বা লাইক আনলাইকের ড্রামাটা হলো, আপনি দেখলেন, এগুলো হচ্ছে আমার ধারণা। তো আগামী যে বিদ্রোহটা হবে, এটা শ্রমজীবীদের নেতৃত্ব হবে। ওটা আমরা সুবিধার জন্য কখনো কোনো বাঙালি এগুলো বলি, এগুলো বাঙালি করে হবে না। কারণ আসামের 1 লাখের উপর গোর্খা বাদ পড়েছে, রাজবংশী বাদ পড়েছে। আমি কথা কেন বলবো, ধরতে চাইছিলাম যে গোর্খারা পরিষ্কার বলে দিয়েছে এই কাফা আমরা মানি না, আমরা কিছুতেই আবেদন করব না। হিম্মত থাকলে দেখাও দেখি, হিম্মত থাকলে আমাদের বেনাগরিক করে দেখাও। মানে গোর্খা পরিষদ বলে দিয়েছে, গোর্খা রেজিমেন্ট গড়ে উঠেছে, যে যদি হিম্মত থাকে তাহলে এদের বেনাগরিক করে দেখাও একজন, তো আমরা দেখে নেব বিষয়টা। মতুয়ারা আবার একটা কাজ আছে, এটাই তো বিপজ্জনক। মতুয়ারা আবার কাজ চাইছে। কেউ সবাই নয়, যারা বুঝতে পারছে কা হচ্ছে একটা মরণকূপ। যতবার কা করবে ততবারই একটার পর একটা শর্ত চাপিয়ে দিয়ে ওরা ওদের টার্গেটটা পূরণ রাখবে। সেক্ষেত্রে বলছে না, কায়ের বিরুদ্ধে আন্দোলনটা ঠিক না। যদি এই কাকে সংশোধন করতে হয়, যদি 2003 সালের কালা কানুন বন্ধ করতে হয়, 2019-এর বন্ধ করতে হয়, তাহলেও আর একটা আনতে হবে।
এটা অত্যন্ত বিপজ্জনক। এটা মানে খাল কেটে কুমিরা, এটা একদম খাল কেটে কুমিরা না, একদম খাল কেটে কুমিরা না। সোজা কথা হচ্ছে, আমি 2019-এর কাও মানি না, 2003-এর কাও মানি না। সোজা ওই তিনি যে আমার যে সারা দেশে এনআরসি করবে বলেছো, তিনি যে আমার জন্মসূত্রে নাগরিক অধিকার কেড়েছো, তিনি যে তুমি এনপিআর এর কথা, এগুলো সব বাতিল করো। এবং আমাদের পরবর্তী সরকারের, বর্তমান সরকারের কাছে তো অবশ্যই পরবর্তী সরকারের কাছে এই চাপটা থাকতে হবে। বরঞ্চ এখনই সুযোগ, তখন কিছু ব্যক্তি আর সংগঠন এগুলো বলছিল, এখন সারা দেশের লোকের কাছে এটা বার্তা পৌঁছতে হবে। আর তার জন্য সারা দেশের আন্দোলনের সঙ্গে থেকেই কাজটা করতে হবে। আপনি সঠিক জায়গায় ধরেছেন, এখনই সুযোগ। কারণ কোভিড পূর্ববর্তী যে অধ্যায় কায়ের বিরুদ্ধে যে জনজাগরণ, এনপিআর এর বিরুদ্ধে যে জনজাগরণ, কাগজ দেখাবো না, হিম্মত থাকলে আমার কাছে কাগজ দেখাতে এসো, এই যে তীব্র ভাবে দেশের মানুষ, দেশের অভিভাবক, মানে চাকর বাকরদের বিরুদ্ধে গর্জে উঠে বলছে যে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র তোমাদের হাতে নিরাপদ নয়। ভারতবর্ষের আসল মনিবরা বলছে এই কা মানি না, এই এনপিআর মানি না। কিন্তু অদ্ভুত ভাবে যারা বলছে এবং তারা লাগাতার এই প্রচার করে যাচ্ছে, না কা আন্দোলনটা ঠিক না, এনআরসি বিরোধী স্লোগান ঠিক না, এদের কি বলবেন আপনি? না না, আমি তো বলছি না, সারা দেশের জন্য আসামের এনআরসি সম্পূর্ণ করুক, বাকি দেশের জন্য নো এনআরসি। তাতে অসমের লোকেদের, অসমিয়া লোকেদেরও কোনো আপত্তি নেই, নো এনআরসি বাকি দেশের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কা তো হবেই, কা মানবো না, এবং কোনো কাই না। হ্যাঁ, বরঞ্চ এই সুযোগে আমি 2003-এর কাও মানি না, এই কথাটা আওয়াজটা তুলে দেওয়া উচিত সারা দেশের কাছে। যদি যারা জানে না, একটা প্রচার চলছে বাংলা থেকে, দেখুন দুটো প্রচার হয়। একটা প্রচার হয় যে আমরা যারা সারা দেশে এনআরসি মানি না তারা অসমে কেন মানি। তখন একদম বাজে কথা, অসমে সবাই অন্তর থেকে মানে না। আমি শুরু থেকে বলছি যে এগুলো বিরোধিতা করে না, কেন ভদ্রলোকের চুক্তি, পরিবেশ বলেও কথা আছে। আর বাঙালি হিন্দুদের তো একটা বড় অংশ এনআরসি চায়, তো আমরা কাদেরকে নিয়ে এনআরসি বিরোধিতা করবো? ফলে আসামে যেটা প্রক্রিয়া চলছে এটা সম্পূর্ণ হোক। আজকে 1 বছর ধরে যে ঝুলিয়ে রাখা দেওয়া হয়েছে, অনেক 19 লাখ লোক কিন্তু ডিটেনশন ক্যাম্পে যাবে না। এনআরসি থেকে বাদ পড়া মানে ডিটেনশন ক্যাম্প না, ওটা ট্রাইব্যুনালেও বিদেশি ডিক্লেয়ার্ড হলে হয়তো ডিটেনশন ক্যাম্পে যাবে, এটা অনেক পরে পর্যায়ে। ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে এদের তো পাসপোর্ট পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, অনেক জায়গাতে জিজ্ঞেস করছে, যদি আইনত সবাইকে বলেছে যে না সমস্ত নাগরিক অধিকার ভোগ করবে, কিন্তু কার্যত কিন্তু এই সমস্যাতে তারা পড়ছে। ঠিক আছে, এটা একটা হচ্ছে। তো সুতরাং এটা সম্পূর্ণ করো, আর আমরা এর জন্য আসামের তাকে সম্পূর্ণ করা চাই, কিন্তু বাকি আসামে ভারতের চাই না। এটা হচ্ছে প্রথম কথা, এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই। দ্বিতীয় কথাটা, আরেকটা কথা বলে ফেলি, এটা হচ্ছে যে বাংলা থেকে কিছু সংগ্রামী বন্ধুরা বলছেন যে বলা হচ্ছে সারা দেশে যে কা করে বোধহয় মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে, তার জন্য মুসলমান খেপে গেছেন, আন্দোলন করছেন। এটা একটা মিথ্যা প্রচার। মুসলমান জানেন যে কা করে তাদেরকে তাড়ানো হবে না। কায়ের বিরোধিতা তারা করছেন ক্রনোলজি, ডিউ টু ক্রনোলজি, যে কায়ের পর তুমি বলেছো এনআরসি, আসলে এনআরসি বিরোধিতা হচ্ছে। এবং কা বিরোধী আন্দোলনের শাহিনবাগে আমরা দেখেছি শুধু কা এনআরসি নয়, বলা হয়েছে যে এতদিন ধরে যেসব প্রশ্নে আমরা নীরব ছিলাম সব প্রশ্নে এখন সরব হয়েছে। তুমি একটার পর একটা, কাশ্মীর হোক, তালাক, 3 তালাক হোক, ইত্যাদি ইত্যাদি প্রশ্নই হোক, বা জিএসটি হোক, বা ধরুন বিমুদ্রাকরণ হোক, অন্যান্য অনেক 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 প্রশ্ন। নাহলে পাঞ্জাব থেকে শিখেরা দলে দলে এসে শাহিনবাগে এরকম লোহার খাড়া খুলে বসেছিলেন কেন, কিসের ছাড়? অর্থাৎ এরকমই তো হয়। সিপাহী বিদ্রোহ উপলক্ষ ছিল টোটাতে গরুর চামড়া, ইয়ের চামড়া, কিন্তু আলটিমেটলি তো এটা তো ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল। তো কা বিরোধী আন্দোলন তো কা বিরোধী আন্দোলন নয়, এটা তো ফেসিবাদের বিরুদ্ধে, ফেসিবাদী শাসন, এই পুঁজিবাদী শাসনের বিরুদ্ধে একটা বড় গণবিদ্রোহ, সেভাবে দেখতে হবে। সেই আন্দোলনের বিরুদ্ধে গেলে তো শাসক শ্রেণীর সুবিধা হয়, আর আমার নিজের পক্ষে বিপদ হয়, বিপদ বাড়ে, আমি বিচ্ছিন্ন হই, আমার লাভ হয় না। কালকে যদি কা বিরোধী আন্দোলনে করবার কেউ থাকে না, তখনও আমার কথা শুনবার কেউ থাকবে না। আর গতকালকেও আমার কথা শুনবার ছিল না। বরঞ্চ আমি চাইবো যে বর্তমান চলমান আন্দোলনটা সারা দেশে আরো শক্তিশালী হোক, তার গণতান্ত্রিকরণ হোক। আজকে তামিলনাড়ুর মানুষ যে লড়াইটা করছেন, আমি কেন তার পক্ষে থাকবো না? তামিলনাড়ুর মানুষ এই জন্য বিরোধিতা করছেন যে এত এত লাখ লাখ তামিল উৎপাদক আছে, এদের কথা নেই, কিন্তু তারা কার কেন সমর্থন করতে যাবে? তাদের কথা নেই, উল্টা এনআরসি করার কথা বলা হচ্ছে। এনআরসি করে তো দেখা যাবে ভারতীয় তামিলদেরকে বিদেশি বানিয়ে দিচ্ছে, শ্রীলঙ্কার তামিল তো ছাড়ো। এর জন্য তামিলনাড়ুতে এত বিদ্রোহ হচ্ছে। আমি এটাকে কেন বলবো যে এটা মিথ্যে প্রচার হচ্ছে? এটাকে তামিলনাড়ুতে মুসলমানেরা লড়াই করেছে, ওটা না, বাজে কথা বলা হচ্ছে।
ঠিক ঠিক সুকান্ত বাবু, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এই যে ভয়ঙ্কর, বিশেষ করে নাগরিকত্বের মতো একটা ইস্যু, বিশেষ করে সংবিধান রক্ষার মতো একটা ইস্যু, এবং গণতন্ত্র, নিরপেক্ষতা এবং তার যে সোশিয়ালিজম রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন রক্ষা করার জন্য, ভারতবর্ষ রক্ষা করার জন্য সমাধানের রাস্তা কোথায়? কি বার্তা দিতে চাইবেন আপনি আজকে আপনার এই আলোচনায় ভারতবাসীকে? সেখানেও আমি দুটো কথা বলবো। এক তো অসমের প্রশ্নে ধরুন আমাদের এই সমস্ত ব্যর্থতা, ডামাডোল এগুলোর পরে এই কংগ্রেসেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, কংগ্রেস একাধিকবার নিবেদনও করেছে, বিধানসভাতে প্রস্তাব এনেছিল, এটা শুধু গণসমর্থন পাচ্ছে না বলে জোর পাচ্ছে না, সেটা হচ্ছে এইসব দলিল টলিল গরিব মানুষ কোথায় দেখাবে। সুতরাং এনআরসি করতে হয় করো, ওই 2014 ভোটার তালিকাতে যাদের নাম আছে সবার নাম ঢুকিয়ে দাও, কারণ অলরেডি এটাকে আসাম চুক্তি অনুসরণ করে ওই ডি চিহ্নিত করে করে সংশোধন করা হয়ে গেছে। সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করো। আমার ধারণা কংগ্রেস সরকারে এলে এটাকে আরো চাপ দেবে বা শিথিল করবে, কিছু একটা করবে, কিন্তু এটা আমাদের গণসমর্থন চাই। এটা হচ্ছে আসামের ক্ষেত্রে। বাকি ভারতের ক্ষেত্রে আমার তো মানে যিনি ভোটার তিনি নাগরিক, যারাতে ভোটার তালিকা আছে বা ভোটার কার্ড আছে তিনি নাগরিক। আমার নতুন করে কেন ভোটার কার্ড চাই? কতটা কার্ড চাই? কার্ড সর্বস্ব জীবন হয়ে যাচ্ছে। আধার কার্ড, কি কি কার্ড আছে না, এখন তো হাতে অনেকগুলো কার্ড করতে হয়, কি কি অদ্ভুত, আবার প্যান কি সব, আবার করোনার নামে একটা কার্ড হয়ে যাবে, আরোগ্য সেতুতে একটা হলো, আর তারপরে অ্যাপ হবে, কার্ডের পরে অ্যাপ হয়ে যাবে। মানে অজস্র কার্ড আছে, কিন্তু প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, কি সব কার্ড বিপিএল কার্ড আছে, অদ্ভুত অদ্ভুত কার্ড আছে। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের আলোচক সুশান্ত কর যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা মূলত দেশবাসীর হাতে যেভাবে সংবিধানটাকে, গণতন্ত্র রক্ষা করার জন্য, দেশের যে সাধারণতন্ত্র রক্ষা করার জন্য সংবিধানকে জনগণের হাতে দেওয়া হয়েছিল, ঠিক সেই একইভাবে সুশান্ত বাবু আশা করছেন এই দায়িত্ব পালন করবে সরকার নয়, এই দায়িত্ব পালন করবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ ঠিক করে দেবে যে এই নাগরিকত্ব অর্জনের শেষ মাপকাঠি কি হবে। সেটা 2014 সাল হলে আপত্তি থাকার কথা নয়। যদি সাধারণ মানুষ তার আন্দোলনের মধ্যে দিয়ে এইটা গড়ে ওঠে যে হ্যাঁ, 2014 সালটাকে যদি তুমি কাট অফ ডেট করো, তবে 2014 সালের ভোটের আগে যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল, যাদের হাতে এতগুলো পরিচয়পত্র আছে, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, যেভাবে এই কার্ডগুলো পৌঁছে দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব নামক যে কার্ড, সেটাও পৌঁছে দিতে হবে সরকারকে। কারণ সরকার মনিব নয়, সরকার হচ্ছে দেশের জনগণের প্রতিনিধি। এই কার্ডটা না দিলেও চলে। এই প্রশ্নটাই ভেরি গুড। এই কার্ডটা না দিলেও চলে এই কারণেই যে আমার ভোটে নির্বাচিত সরকার কেন ঠিক করবে এই দেশে কে নাগরিক কে নাগরিক নয়? আমার ভোটার তালিকায় নাম আছে, আমি নাগরিক, হয়ে গেল। হ্যাঁ, অলরেডি আমি নাগরিক। সমস্ত হাইকোর্টে দেখা গেছে, যে সমস্ত হাইকোর্টে বিচার হয়েছে এই নাগরিকত্বের বিষয়ে, সেখানে হাইকোর্ট গুলো পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে যে যারা ভোট দেয় তারাই দেশের নাগরিক। সুতরাং আলাদা করে আর নাগরিকত্বের কার্ডের দরকার নেই। এই কথা বললেন আমাদের আলোচক সুশান্ত কর। আমরা জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে মাননীয় সুশান্ত করকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে।